কিনবে না, এখনো 4-5 জন অলরেডি অনগোয়িং আছে, মানে ডোমেনটা ফাইনাল করে আমার কাছ থেকে নিয়েছে আজকের মধ্যে, কালকে হয়তো কিনবে ডোমেন যার। স্যার আমরা আমার তো ফাইনাল আছে ভাই, আমি কালকে নিয়ে নিতাম, বাট নিয়ে আর একটু সময় নিয়েছি, আজকে রাত্রে নিয়ে নেব। তাহলে এই লিস্টটা ঠিক আছে না আপাতত, এখানে কেউ বাদ নাই? ভাইয়া হৃদয় আহমেদ কই? সেই জন্য তো আমি বলতেছি যে আমারটাও আপডেট করে স্যার, আমারটাও কমপ্লিট, এখানে আপডেট করে দেন। এই যে স্যার এখানে কিছু কিছু লোক এই যে ডোমেইন হোস্টিং কিনে ফেলছে, তো আমরা কি সবাই একসঙ্গে অগ্রসর হবো নাকি? না ইনশাআল্লাহ আমরা না ডোমেন হোস্টিং তো একদিনে কিনবে না, হয়তো 2-4 দিনে এক পিস হবে, কিন্তু আমরা ক্লাস একসাথে করতেছি এখানে। অগ্রসরের মধ্যে 2-3 জন আছে যারা আগে থেকেই রেডি ছিল এই কোর্স করার আগেই, তাদেরটা ভিন্ন, আচ্ছা বাকি সবাই একসাথে 2-3 জন। না কারণ আমরা তো আপনার কাছ থেকে গ্রিন সিগন্যাল পাবো, তারপরে না আগাবো। না ইনশাআল্লাহ ওই গ্রিন সিগন্যাল তো আমাদের নিয়ে নিয়ে করতেছে, অসুবিধা নাই। যারা করতেছে আমার কাছ থেকে ফাইনাল করে। জি ভাইয়া আমারও তো নিশ কমপ্লিট, আচ্ছা এখানে নাম নাই। না এই জন্য নামটা রোহান ভাই, হ্যাঁ এটা তো আপনি গত ক্লাসে যারা ছিলেন না তাদের নামটা মনে বাদ পড়ে গেছে সম্ভবত। তো ক্লাসের শেষের দিকে ভাই এত পরিমাণ প্রবলেম হয়েছে। ইমন ভাইয়া এই যে নিশ আপডেট বলতে কি, মানে সবাই নিশ সিলেক্ট করে ফেলছে? মানে নিশ, হ্যাঁ নিশ মানে নিশ ধরেন আমি কথার কথা বলতেছি বেগেন্ডার বা জুস বেগেন্ডার, এটা আমার নিশ। এটা ফাইনাল কয়েকবার কিওয়ার্ড রিসার্চ সব শেষ, দেন ফাইনাল করা যে আমি এটা নিয়ে এখন কন্টেন্টের দিকে অগ্রসর হচ্ছি, এইটা হলো ফাইনাল করা। আমারটা স্যার কমপ্লিট তো সৈয়দ ইব্রাহিম। হ্যাঁ আমি এই জন্য, আপনি তো মনে ছিলেন না আগে, আপনি তো ব্যস্ত ছিলেন। হ্যাঁ আনোয়ার ভাইয়েরটা তো অবশ্যই, উনিটা তো অলরেডি সাইটে আছে। আব্দুল্লাহ মামুন ভাইয়ের কি অবস্থা? ভাই আমারটা কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, আমরা আপডেট করে দিই। আর হৃদয় আহমেদ ভাইয়েরটাও কমপ্লিট না? ইনকমপ্লিট আচ্ছা জি স্যার আমারটাও কমপ্লিট। এই লিস্টের বাইরে কেউ আছেন না? এখন আপাতত নেই। ইমন ভাই আমি তো লিস্টেই নাই, সেই জন্য বলতেছি আর বাম পাশে সিরিয়াল নাম্বার দেন, বাম পাশে সিরিয়াল নাম্বার দেন, তাহলে আপনার সুবিধা হবে। নিশ ইনকমপ্লিট আছে আমার। এখানে কে আছেন আর নামটা বাদ আছে কার ভাই? অভি। ও আচ্ছা আপনি তো ওই বেস থেকে আছেন, এইজন্য আপনারটা তো ইনকমপ্লিট না? ইনকমপ্লিট আচ্ছা আপনি তো ওই বেস থেকে আছেন, হ্যাঁ অসুবিধা নেই। আর কে আছেন এখানে গ্রুপে যে নাম নেই লিস্টের মধ্যে? মৃণাল কান্তি দাদা কই আছে? দাদা অরুণ ভাই আছে, অরুণ দাদাও আছে, সবাই আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা তারপরে জি ভাইয়া ওই যে আমরা ডোমেইন হোস্টিং তো আপনার থেকে নিতে চাই, এখন কিভাবে করব? যদি নিতে চান তাহলে আমার কাছে নিতে কোনো সমস্যা নাই, সেটা ভিন্ন। আর যার যেটা আছে সেটা তো ওটা দিয়ে কাজ হবে। যদি নিশ রিলেটেড কোনো ডোমেইন আগে থেকে অনেকের আছে, নিশের রিলেটেড কিনাই আছে, কারো সাইটও আছে, কারো কন্টেন্ট সহ রেডি আছে, এক একজন এক একভাবে আমি পেয়েছি, এদের সংখ্যা 1-2 জন। বাকি ম্যাক্সিমাম যাদের নাই, আপনার আমার রিকমেন্ডেড হোস্টিং এর জায়গা হলো এক্সন হোস্ট বাংলাদেশের, যদি কেউ নেন সেখান থেকে নিতে পারেন। আমি পার্সোনালি হোস্টিং বাংলাদেশটা ইউজ করি, এরপর নেমশিপটা ইউজ করি, মানে ক্ষেত্র বিশেষে হোস্টগেটেরও আমার আছে, যেখানে এক এক সময় এক একটা ইউজ করেছি। এখন ফাইনালি যে রিসিভার প্যাকেজ আমার হোস্টিং বাংলাদেশটা আছে। অফিস থেকে ঘুরে আসছি। হ্যাঁ আপনি কি নিয়েছিলেন না পরে? না আমার নেওয়া হয় নাই, আমার কাল পরশুর মধ্যে আমি নিয়ে নিব। কেমন মনে হয়েছে? মোটা বাংলাদেশের ভালো, বাংলাদেশের প্রেক্ষাপটে হোস্টিং তো কেউ বাংলাদেশের না, কেউ ইউএসএরটা ইউজ করে, কেউ সিঙ্গাপুরটা, কেউ জার্মানিটা, কিন্তু আমাদের এখান থেকে সাপোর্টের জন্য আমরা আমাদের এএমজেড গ্রুপ আছে না, এএমজেড গ্রুপে সবাই একজন হোস্টের মানে রিকমেন্ডেশন করে। কারণ এটা হলো ওরা সাপোর্টটা খুব রাত্রে বেলা যদি 3টায় নক দেন, তো দেখা যায় 3টার সময় কাউকে না কাউকে পাওয়া যায়, ওটা শিফটিং ডিউটি করে, তো যার কারণে সাপোর্টটা আমাদের দরকার। আমাকে হোস্টিং বাংলা আমাকে এনিডেস্কে এসে ঠিক করে দিয়ে গেছে সমস্যা, প্রবলেম হোস্টিং বাংলাদেশটা আমি ওখান থেকে এই যে আপনার এই ভালো যেটা বলছেন, আবার ওর বসটা খুবই আবার মোটামুটি ন্যায় নীতিবান, নামাজ কালাম আলহামদুলিল্লাহ, কারণ বাজার অফিস তো এখন একটু সরাই নিছে, তো সেই ওদের সাপোর্টটা খুবই ভালো। ওখানে মুর্তুজা ভাই আছেন, খুবই অমায়িক মানুষ, সচে কোনো প্রকার, এই জন্য এদের কাছ থেকে নাও, আমার সাপোর্টটা বড় দরকার। আর নেমশিপে ওদের ওই সিস্টেম হয় যাইতে যাইতে কোয়ারিতে থাকতে থাকতে বিরক্তিকর ব্যাপার, এই জন্য আমি ওখান থেকে আগের যেগুলো ছিল ঠিক আছে। আপনি একটু ব্যবস্থা করে দিয়েন, আমরা পেমেন্ট করে দেব আপনাকে, কোনো অসুবিধা নেই। এটা তো আমি তো না করিনি, আমার প্রথম ব্যাচের ম্যাক্সিমামই 16-17 জনই আমার কাছ থেকে, তখন তো প্যাকেজ আকারে কোর্সটা ছিল, 7000 ছিল, কোর্সের ভিতরেই ছিল এটা, যাতে এটা হেজিটেশন না বা কোনো ঝামেলা না হয়। আচ্ছা আমরা তাহলে এখন মূল ক্লাসে চলে যাই। কমেন্টস দুই একজন কিছু লেখছে দেখি। ডাব্বু আচ্ছা ঠিক আছে দেখবো। সুইট ভাইটা মোবাইলতে কোনো সমস্যা হচ্ছে, মানে কথা বা কোনো কিছু বাফারিং এরকম কিছু হচ্ছে না?
না না ঠিক আছে না ভাইয়া হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এটা আবার কি হলো? আমরা তাহলে কন্টেন্টে চলে যাই। আজকে আমাদের নিচ সাইট কন্টেন্ট স্ট্র্যাটেজি পার্ট 2 গতকালকে এফএকিউর পরে এটা হবার কথা ছিল গত ক্লাসে, কিন্তু এফএকিউ 1 ঘন্টার জায়গায় আধা ঘন্টার জায়গায় করতে করতে 11টা পার হয়ে গেছে। পরে এটা সম্পর্কে জাস্ট 2-4 মিনিট কথা বলা হয়েছিল যে এটা করব কিনা, কিন্তু আমি করতে চাই, অনেকেরই ম্যাক্সিমাম রাত হয়ে যাওয়াতে ওটা বন্ধ করছি। আজকে ঠিক আছে আমরা এটা নিয়ে করি। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো এটার প্রথম পার্টটা আমাদের আগেই জানা হয়ে গেছে, তখন কিছু ইনফরমেটিভ। আজকে যেটা করব সেটা এখান থেকে মনে করেন শুরুটা আর কি, কন্টেন্ট স্ট্র্যাটেজির মূল জিনিসটা শুরু। তা আমরা সাধারণত প্রথম যেটা 3টা টপিক, একটা হলো টাইপস অফ কন্টেন্ট ফর এ নিচ সাইট। নিচ সাইটের জন্য কি ধরনের কয়টা টাইপের কন্টেন্ট আমাদের দরকার হবে সামনে, এতটুকু জানবো, আমাদের বিস্তারিত না। নিচ সাইটের যে টাইপটা আছে সেটা জানবো। দেন অ্যামাজন প্রোডাক্টের উপরে একটা পরিচ্ছন্ন বা একটা কন্টেন্ট বা কোয়ালিটি কন্টেন্ট লেখার যে গঠন প্রণালী কেমন হওয়া উচিত এই ব্যাপারে একটু জানবো। আর একটা কোয়ালিটি বা মানসম্পন্ন কন্টেন্ট অথবা আর্টিকেল লেখার শুরুতে যে জিনিসগুলোকে গুরুত্ব দিতে হবে, এই 3টা পার্ট আজকে জানবে। আজকে তো শেখা হয়ে যাবে, এই জিনিসগুলো মাথায় নেবে, আগামীকালকে বা আগামী ক্লাসে প্র্যাকটিক্যালি আমরা যাবো এই জিনিসটা। আমরা প্রথমে টাইপ অফ কন্টেন্টস থেকে শুরু করি। এখানে আমরা 2টা টাইপের কথা শুনতে পাবো পরস্পরের কাছ থেকে বা ইন্ডাস্ট্রিতে। একটা হলো কেউ একজন এক এক ভাবে বলবে, কিন্তু 2টা টাইপ মেজর আসবে। এটা হলো যে পেপার আর্টিকেল বা ইনফরমেটিভ, সোজা কথা ইনফরমেটিভ শুনবেন, অথবা একটা শুনবেন, একটা হলো বাইং বা মানি আর্টিকেল শুনবেন, কমার্শিয়াল বাইং মানি এই ধরনের কথাগুলো একটা, আর একটা ইনফরমেটিভ। এই 2টা পার্ট। এই ইনফরমেটিভকে পেপার বা মেইন আর্টিকেল বলা হয়, কারণ একটা সাইটের জন্য একটা মিনিমাম 3000-5000 ওয়ার্ডের একটা বড় ধরনের আর্টিকেল, একটা মেজর আর্টিকেল হোম পেজে রাখা হয়। কারণটা কি, আমরা ট্রাই করি যে পোস্টটা এটাতে ফোকাস করার, এইটাই যেন আমাদের পরবর্তীতে ব্যাকলিঙ্ক ক্রিয়েশনের জন্য এটাকে আমরা সাপোর্ট হিসেবে ব্যবহার করতে পারি। এই পোস্টটা অন্তত খুব কেয়ারফুলি, বা প্রথম পোস্ট এইটাকে যদি আমরা করি, এটাকে একটু যত্ন নিয়ে করা দরকার, কারণ এইটা হবে আমাদের মেন। এটার উপর বেস করে এর রিলেটেড যত আছে এখান থেকে অনেক লিঙ্ক পাস হবে পরবর্তী কন্টেন্টের উপরে। এই জন্য একটু বড় যত করা যায়, যাতে ওই কন্টেন্টকে সিমিলার আমরা যাতে আরো ইন্টারনাল লিঙ্কের জন্য ব্যবহার করতে পারি, এক্সটার্নাল লিঙ্ক দিতে পারি। এইটা হবে মেইন আর্টিকেল বা পেপার আর্টিকেল, আর এটা অবশ্যই ইনফরমেটিভ হলে ভালো হয়। এটা হলো প্রথম পার্ট। সেকেন্ড পার্ট হলো কমার্শিয়াল বা বাইং আর্টিকেল। এখন ইনফরমেটিভের আবার কিছু টাইপ আছে। একটা ইনফরমেটিভ, তার আবার কিছু টাইপটা আমার নিচে দেয়। ইনফরমেটিভের কি টাইপ আছে আর এটার বৈশিষ্ট্যটা কি, ইনফরমেটিভ আমরা বুঝবো কিভাবে এটা ইনফরমেটিভ আর্টিকেল। কোনো ওয়েবসাইটে যখন ভিজিট করব আমাদের তো বোঝা দরকার, কারণ আমি যখন আরেকজনটা কপি করে লিখতে যাব, একটা আইডিয়া নিয়ে লিখতে যাব, কম্পিটিটর অ্যানালাইসিস করব, তার ইনফরমেটিভে কি কি বিষয় আমরা দেখবো, যে কি কি বিষয় দেখলে বুঝবে যে এটা ইনফরমেটিভ ঠিক আছে কিনা, সেসব এগুলো মেনটেন করেছে কিনা। স্ট্যান্ডার্ড ফরম্যাট হল ইনফরমেটিভ আর্টিকেলের মধ্যে অবশ্যই কি দরকার, লেখা আছে যে মেইন আর্টিকেল আর পোস্ট আর্টিকেল, ইনফরমেটিভ আর্টিকেল শুড মিনিমাম 3K to 5K, 3 থেকে 5K ওয়ার্ডের হওয়া দরকার। এটা মাথায় রাখা জরুরি। এটা এর নিচে হলে ওইটার মেইন আর ফিগারের মধ্যে পড়বে না, কারণ 1000-2000 অহরহ আর্টিকেল সবাই রাখে, কিন্তু 3 থেকে 5000 রাখার মধ্যে ট্রাই করা। প্রথমটা ফিচারটা কি কি দেখে বোঝা যাবে, এটা ইটস এ রুট ফর ব্লগার সাইট। একটা সাইট ব্লগ হতে পারে অথবা নিশ হতে পারে, এটা মেইন, এটা প্রধান একটা আর্টিকেল হিসেবে প্রযোজ্য হবে এই সাইটের জন্য। মোস্ট ভ্যালুয়েবল ইনফরমেশন রিগার্ডিং টপিক, এখানে এমন ভাবে এই পোস্টটাকে সাজাবো, আমি যেটা বললাম যে এটা থেকে যেহেতু আমরা ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক করবো পরবর্তীতে পর্যায়ক্রমে, এইটাকে একটু ভেবে চিন্তেই লেখা। এটা লেখার আগে আমাকে একটা ম্যাপিং করা, আমরা প্র্যাকটিক্যালি এই ইনফরমেটিভ ম্যাপিংটা শিখবো, যে এটাতে কি কি বিষয়, এই ফিচার যতগুলো দেখতে পাচ্ছি এটা মাথায় রেখে আমরা ইনফরমেটিভ আর্টিকেলটা সাজাইতে যাব। আমরা শুধু জানি হাউ টু বাই, হাউ টু গেট, হাউ টু মানে কিভাবে ব্যবহার করা, কিভাবে কেনার আগে জানা, এগুলো তো কমন জিনিস, কিন্তু এটা কিন্তু ফিচার আছে, এই ফিচারগুলো অবশ্যই মানে ওইটার মধ্যে ফোকাস করা দরকার, প্রত্যেকটা পার্টের মধ্যে ইনফরমেটিভ, 3000 হোক আর 5000 হোক। তাই এটা যেহেতু রুট সাইটে যাবে, এটা ইনফরমেটিভটা রুটেই থাকবে সাধারণত। দেন এটা একটা ভ্যালুয়েবল ইনফরমেশন থাকতে হবে প্রত্যেকটা 5000 ওয়ার্ডের মধ্যে, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক করার মতো পর্যাপ্ত যাতে আমার থাকে। দেন হাই ওয়ার্ড কন্টেন্ট, এইটা হবে সবচেয়ে বড়, এখানে 3000 হতে পারে, 5000 হতে পারে। বিশেষ করে ইনফরমেটিভের টাইপগুলো একটু বড় বড় করা ট্রাই করবেন। সিঙ্গেল আমি যদি একটা কমার্শিয়াল আর্টিকেল যখন লিখতে যাব, তখন 500 ওয়ার্ডের হতে পারে, 800 ওয়ার্ডের হতে পারে, 1000 ওয়ার্ডের হতে পারে। স্ট্যান্ডার্ড আমরা 800 থেকে 1000 রাখবো। এটা ছোট ছোট, কিন্তু এটা সবচেয়ে বেশি ইনফরমেটিভ। যতগুলো আমরা সাইটে পাবলিশ করব সেটার অন্তত মানে যেটার ভলিউমটা একটু বড় রাখবো। আমরা যদি 1000-1500 ওয়ার্ড এভারেজ রাখি পুরো সাইটে একটা বাইং মানি বা কমার্শিয়াল আর্টিকেলের জন্য, ইনফরমেটিভ এগেইনস্টে অবশ্যই আমরা 2 থেকে 2500 রাখবো এভারেজে, এটা ট্রাই করব। দেন বলছে মেইন সোর্স ফর গেটিং লিঙ্কস, এইটাই হবে আমার সেই আর্টিকেল,
এইটা শুধু না, মেন আর্ট ইনফরমেটিভ যতগুলো সাইটে থাকবে প্রত্যেকটা আমার লিঙ্কে পাওয়ার জন্য ইনফরমেটিভটা দিয়েই আমরা ব্যাকলিঙ্কের কাজটা ম্যাক্সিমাম করে থাকি, কারণ আমরা কমার্শিয়ালকে কখনো লিঙ্কের জন্য আশা করি না, আমরা ইনফরমেটিভ পোস্টটা ধরেই আমরা ব্যাকলিঙ্কটা আমরা তৈরি করি। তারপরে হলো যে মেইন ওয়ে টু গেট অর্গানিক ট্রাফিক। আর ট্রাফিক গুলো দেখবেন আপনারা যখন যারা প্র্যাকটিক্যাল আছেন, ট্রাফিক গুলো যাদের ঠিক ওয়েতে কন্টেন্ট ইনফরমেটিভ ওয়েতে যেটা দরকার ফিচার গুলো পরিলক্ষিত করে যদি সাইটে রাখা হয়, দেখবেন ম্যাক্সিমাম ট্রাফিক ইনফরমেটিভ ধরে আসে। আর যাদেরটা কমার্শিয়াল ধরে আসে সেটা পরে এখন হয়তো নতুন অবস্থায় 4-5টা পোস্টের মধ্যে 3টাই কমার্শিয়াল, তাদের থেকে ক্লিক দেখতেছেন, ট্রাফিক আসতেছে, আলটিমেটলি যখন সাইটে বড় হবে, স্কেলিং আপ হবে, যখন ম্যাক্সিমাম 1000 ট্রাফিকের মধ্যে দেখবেন 600 থেকে 700 ট্রাফিক ইনফরমেটিভের ওয়েতে আসবে। তো এইটা হলো আমাদের একটা মেইন ওয়ে হবে ইনফরমেটিভ আর্টিকেলটা সাইটের জন্য। এরপরে বলছে অবটেইন শুট 70%। কি করবেন, অফ স্পেস ইন এ সাইট, একটা সাইটে যদি 10টা পোস্ট হয় তো 7টা রাখা ইনফরমেটিভ, 3টা রাখা। তা আমরা এটা বলেছি 60, বা এটা বেশি হয়ে যায়, আমরা এটা অন্তত 60 করব। 50 অনেকে তো আগে উল্টা করতাম, আমরা মোটামুটি আমি বিশেষ করে 9টা সাইটের মধ্যে 5টা বা 6টা সাইটে এরকম ছিল যে 70-80% হলো কমার্শিয়াল, মানে 20% আছে ইনফরমেটিভ। কিসের জন্য, আমার তো দিন শেষে আর্নিং এর দরকার। কিন্তু পরবর্তীতে দেখা গেল আপনার হ্যাঁ আর্নিং এটা ঠিক আছে, আমি যখন অ্যাডসেন্সের জন্য কাজ করতে যাচ্ছি তখন এইটা অ্যাপ্রুভালও যদি দিয়ে দেয় কিন্তু অ্যাডসেন্সের আর্নিংটা তেমন হইতো না। তার মানে বোঝা যাইতো আমার ওই কমার্শিয়াল আমি অ্যামাজন থেকে সেল যেটা ফোকাস করি তখন ইনফরমেটিভ গ্যাপস হয়ে যায়, ওখানে গ্যাপ হয়ে যাচ্ছে, ওইটা র্যাঙ্ক পাচ্ছি না বা ওইটা থেকে বেশি ভালো পরিমাণ রেভিনিউ আসে না। আবার যখন এটা উল্টা করা হইল যে না সাইটের মধ্যে যদি ইনফরমেটিভকে বাড়ায় দেওয়া যায় তাহলে আবার অ্যাডসেন্সের জন্য ভালো কাজ করে, ইনফরমেটিভ কমার্শিয়াল একটু কম হয়, দুইটা যদি ব্যালেন্স করা যায় আবার যে 60/40 দুইটাতেই ভালো মানে রেসপন্স পাওয়া যায়। তা আমরা এটা ট্রাই করবো, 10টা আর্টিকেল যদি দেই 6টা ইনফরমেটিভ 4টা আমরা কমার্শিয়াল দিব। নাম্বার হলো পেজ অফ হোম পেজ, এটা অবশ্যই ইনফরমেটিভ গুলো হোম পেজে ডিসপ্লেতে রাখা ট্রাই করব প্রত্যেকটা ইনফরমেটিভ পেজ, কারণ এটা হলো প্রধান কাজ হবে। হোম পেজ ম্যাক্সিমাম ক্ষেত্রেই র্যাঙ্ক করে সবার প্রথম। একটা সাইটে যদি 8টা 10টা 15টা 20টা পেজও থাকে নতুন অবস্থাতেও, ক্যাটাগরি এক একটা পেজ হয়ে যাচ্ছে, তবু হোম পেজটাই র্যাঙ্কটা আগে করে, হোম পেজ থেকে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন হয়। এই জন্য হোম পেজটার মধ্যে আমরা ইনফরমেটিভকে ফোকাস রাখা ট্রাই করবো সেটিং এর সময়, যখন আমরা সিও স্ট্রাকচারও শিখবো আমরা ওয়েবসাইটের পার্টের সময়, কন্টেন্টের সময়, তখন আমরা এটা আরো বুঝতে পারবো এটাকে ইনফরমেটিভকে হোমে কিভাবে রাখবো। দেন তারপরে বলছে ইনডিরেক্টলি ওয়ে টু জেনারেট রেভিনিউ। আলটিমেটলি এটা ডিরেক্টলি না, ডিরেক্টলি বলতেছে কমার্শিয়ালি আমরা ডিরেক্ট প্রোডাক্টটা আসেই আমরা অ্যামাজনে চলে যাচ্ছি, আর এটা ইনডিরেক্টলি ইনফরমেটিভ আসবে, পড়ার পর একটা লিঙ্ক আপ থাকবে, তুমি এটার বিস্তার জানতে চাও, এই প্রোডাক্টটা দেখতে চাও, এই প্রোডাক্টটা কিনতে চাও, এরকম কিছু বলে আমি আমার কমার্শিয়ালি ইন্টারনাল লিঙ্কের মাধ্যমে ইনফরমেটিভ থেকে আমি তাকে কাস্টমারকে আমার আরেকটা কমার্শিয়ালে নিয়ে যাব। এটা ইনডিরেক্টলিও কিন্তু রেভিনিউ জেনারেটর জন্য কাজ করে। পাশাপাশি যদি অ্যাডসেন্স থাকে তাহলে তো পুরোটাই এটা সহজ মানে অ্যাডসেন্সের জন্য সহযোগিতা হবে এই প্রত্যেকটা পোস্ট, এই ধরনের পোস্ট। এটা হলো আমাদের একটা ইনফরমেটিভ আর্টিকেলের ফিচার, বৈশিষ্ট্য, এইগুলো আমরা মোটামুটি মাথায় রাখবো যে ইনফরমেটিভ আর্টিকেল এই বৈশিষ্ট্য যেন থাকে আমাদের আর্টিকেলের মধ্যে। এখন টাইপটা দেখে আসি, ইনফরমেটিভ কি টাইপের হয়, কত ধরনের হয়। ইনফরমেটিভ মেজর এখানে 3টা টাইপ হয়, আমরা দেখি আমরা ভিন্ন ভাবে, কিন্তু এর টাইপ আবার আছে। দেখেন একটা হাউ টু গাইডস, শুরুতে এরকম বহুত পাবেন হাউ টু গাইড। কিসের গাইড? বেভেন্ডার কেনার আগে গাইড হতে পারে, বেভেন্ডার ব্যবহারে হতে পারে, ব্যাকপ্যাক কেনার আগে গাইড হতে পারে, ব্যাকপ্যাক ব্যবহার গাইড হতে পারে, কোনো কিছু কেনার পরে ক্লিননেস পরিষ্কার করা বিষয় হতে পারে, ল্যাপটপ কিনেছেন যদি মাদারবোর্ডের রিপেয়ার কিভাবে করতে পারেন সেটার গাইড হতে পারে, যত রকম আছে যে হিয়ার কভার কমপ্লিট ইনস্ট্রাকশন অন স্পেসিফিক টপিক অ্যাট আলটিমেট গাইড টু বাই, অথবা হাউ টু চুজ, টিপস ফর, এই টাইপ দিয়ে শুরু করা হয় ইনফরমেটিভের টাইটেল গুলা। এটা হলো হাউ টুর মধ্যে পড়ে। লিস্ট পোস্ট এটাও একটা ইনফরমেটিভ। এটা কি ধরনের? টাইপস অফ, দেখেন 10 সলিউশন টু, এটা একটা মানে দিলেন যে এই ধরনের যদি প্রবলেম হয় 10টা সলিউশন হতে পারে, তুমি মোটা হয়ে যাচ্ছ তোমার জন্য এই 10টা টিপস তোমাকে কাজে লাগবে, এখানে কিন্তু টিপস দিচ্ছেন, এটা লিস্ট আকারে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। তুমি যদি 10টা ওয়ে জানো তাহলে তোমার জন্য গলফ খেলা তুমি ভালো একজন খেলোয়াড় হইতে পারবা। কোন ওয়ে? নাম্বার ওয়ে 1, ওয়ে 2, ওয়ে 3, এরকম একটা যদি পোস্ট করা হয় ইনফরমেটিভ লিস্ট আকারে, যেখানে ফোকাস করতেছেন টপ 5 রুলস, বা তুমি যদি এই 3টা মিনিট আমার এটা পড়ো তাহলে তুমি কিছু পাবে লিস্ট আকারে, নাম্বার 1 মিনিটে তুমি এটা কভার করো, নাম্বার 2তে এই কভারটা হচ্ছে, এটা লিস্ট পোস্ট, এটাও ইনফরমেটিভ। আর একটা থাকবে প্রশ্ন অ্যান্ড অ্যান্সার, সেখানে প্রশ্নই হতে পারে যে বিভিন্ন টাইপস অফ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন থাকবে ইনফরমেটিভ প্রশ্নগুলোতে,
ট্রেন্ডিং অনেক টপিক নিয়ে কথাবার্তা হইতে পারে, হুইচ ইজ দ্য বেস্ট, হোয়ার ইউ ক্যান ফাইন্ড, আর ইউ স্যাটিসফাইড, এরকম নানা প্রশ্ন টাইটেলে, সবকিছু টাইটেল ফোকাস। এই টাইটেল ফোকাস থাকবে। শুধুমাত্র আমরা আজকে থেকে জানবো ইনফরমেটিভ মানে যে প্রশ্নবাদক এরকম না, এটারও বিভিন্ন টাইপ থাকে। সেই টাইপের মধ্যে হাউ টু থাকতে পারে, লিস্ট আকারে থাকতে পারে, কোশ্চেন অ্যান্সার থাকতে পারে, যেভাবেই থাকুক না কেন এই তিনটার মধ্যে বেসিক্যালি ইনফরমেটিভ গুলো কভার করা হয়। তাহলে আমরা টাইপ অফ ইনফরমেটিভের বৈশিষ্ট্যগুলো দেখলাম, যে এই টাইপের বৈশিষ্ট্য। দেন আমরা শিখলাম হচ্ছে এটার মধ্যে কি কি থাকে। আমরা যদি এটাতে যাই, আমরা এটা তো জানলাম, এটা ফিচার জানছি, এটার আবার তিনটা টাইপ। আমরা এখন প্র্যাকটিক্যাল কিছু সাইট আমরা একটু, এই যেহেতু এটার বর্ণনা দেওয়া শেষ, আমরা একটু প্র্যাকটিক্যালে যাই, একটু 2টা 3টা 4টা 5টা সাইট দেখে আসি, এবং সাইটের মধ্যে আমরা দেখি এটার সাথে একটু মিলানো ট্রাই করি। যখন সাইট আবার ঢুকতে গেলে বেশি পরিমাণে যদি লোডিং হয়, দেখি আবার আমরা তো 1টা 2টা ওপেন করে দেখবো কতটুকু কি হয়। আচ্ছা 1টা 2টা আমরা হোক, এটা আবার সাইট আসার জন্য আমরা কন্টিনিউ করি, ঠিক আছে। পরে আমরা সাইটগুলো লাস্টের দিকে ভিউ করা ট্রাই করব, কারণ যেহেতু মোবাইল ডাটা আবার জুম চলতেছে, পাশাপাশি জুমের সার্ভারও অ্যাড হয়েছে, আবার রেকর্ডিংও হচ্ছে, সব মিলায় আমরা সাইটগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ ইনফরমেটিভ আর্টিকেল আপনারা মোটামুটি 4টা আছে এরকম, যে 4টা দিয়ে আপনারা আমরা যতগুলো ফিচারের কথা বলেছি এবং যতগুলো টাইপের কথা বলেছি এগুলোর মধ্যে সবকিছু পাবেন। এই প্রত্যেকটা যদি আপনার এটা এক্সাম্পলের মধ্যে চলে যান, যে এক্সাম্পল অফ ইনফরমেটিভ আর্টিকেল, এগুলো দেখলে আরো একটু ক্লিয়ার কনসেপ্ট হবে। আমরা এখন তাহলে কমার্শিয়াল আর্টিকেল, আরেকটা মেজর টাইপ কমার্শিয়াল আর্টিকেল বা বাইং আর্টিকেল, এটা আমরা যাচ্ছি। তো সেটার মধ্যেও আবার দেখেন কিছু ফিচার আছে, এটাও ফিচারটা বোঝা জরুরি। এটা কি হইতে পারে, শুড মিনিমাম 5 to 1200, এটা মিনিমামটা বলা, কিন্তু 500 ওয়ার্ডের নিচে যেন অন্তত না হয়। খুব শর্ট ফর্মে একটা কিছু লিখতে চাচ্ছেন, কারণ এইটার একটা বড় আকারের আলাদা পোস্ট থাকতেও পারে। আপনি এটাকে 500 ওয়ার্ডের মধ্যে কিছু বিশেষ ফিচার নিয়ে এটাকে আপনি ফোকাস করতে চাচ্ছেন। এমনও ক্ষেত্রে যেমন এখন ওয়্যার কাটার সাইট গুলো আছে, তারপরে দিস ইজ হোয়াই এম ব্রক আছে, তারপরে হোম ডিপোট আছে, এগুলোর মধ্যে ম্যাক্সিমাম 500 350 ওয়ার্ড করে ফোকাস করছে, ছোট্ট করে আছে। একটা পর্যায়ে গিয়ে যখন ওরা বিশেষ করে অথরিটি সাইট যাদের হয়, তারা এই 500 থেকে 600 এর মধ্যেই রাখে। অথরিটি আবার এখন হিউজ প্রোডাক্ট নিয়ে কথা বলতে হয়, তাদের ক্ষেত্রে মিনিমামটা আমরা কি করব, আমরা যদিও একটা সিঙ্গেল প্রোডাক্ট রেখে একটা যে কোনো মডেল নিয়েও যদি বর্ণনা করি, কমার্শিয়ালের মধ্যে মিনিমাম 800, 1000 অথবা 1200 এরকম টাইপের মধ্যে থাকবো। 1500 হতে আরো ভালো, কিন্তু এটা লম্বা হয়ে যায়, তাই আমরা 800 থেকে 1000, 1200 এর মধ্যে রাখবো। 500 হলে বিশেষ ক্ষেত্রে, পোস্ট অনেক আছে একটা সময় সাইটে, তখন 500 করে দিয়ে রাখেন। 2 একটা 3টা 4টা যদি এখান থেকে কিওয়ার্ড ফোকাস হয়ে যায়, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। ফিচার মধ্যে আরো কি কি আছে, এটা তো ওয়ার্ডের মধ্যে 500 800 হতে পারে। ফিচারটা কি, এটা বাইং বা কমার্শিয়াল আর্টিকেল, এটা একটা পরিচয়, এটা বাই জাতীয় কিছু থাকে। সেখানে থাকতে পারে ধরেন যে ম্যাক্সিমাম শব্দগুলো তো আমরা জানি, ইনটেন্ট গুলো কি কি, বেস থাকতে পারে, টপ থাকতে পারে, বাই থাকতে পারে, তারপর হলো আপনার রিভিউ থাকতে পারে শব্দের শেষে, চিপ থাকতে পারে, আন্ডার এত ডলার থাকতে পারে, বাজেট থাকতে পারে, এরকম অনেক কিছু শব্দ দিয়ে এই আর্টিকেল গুলোকে, মানে প্রথমে আর্টিকেলের মধ্যে জিনিসগুলো দেখতে পাবেন। একটা লিস্টও আছে, দেখেন প্রথম ক্লাসের মধ্যে দেখেন সার্চ আর ইন্টেন্ট কি দিয়ে সার্চ করে, এগুলো দেখলে আরো ক্লিয়ার হবে। এটা এরকম কিছু হেডিং এর মধ্যে পাবেন। মেইন সোর্স টু জেনারেট রেভিনিউ, এই আর্টিকেল গুলোই আমাকে মূল সোর্স হবে আমার ইনকামের জন্য। এই কমার্শিয়াল আর্টিকেল গুলো আমার সোর্স হবে, ইনকামের মেইন সোর্স হবে। এভারেজ সাইজ আর্টিকেল শুড 5 থেকে 1200 বলাই আছে, আগেও বলেছি। এটা সাইজ প্রত্যেকটা আর্টিকেল এভারেজ সাইজ শুড বি 500 থেকে 1200 ওয়ার্ড। তারপরে কি আছে যে কনভার্ট রিডার ইনটু বায়ার অর কাস্টমার, এই আর্টিকেলটা পড়ার পরেই একটা রিডার বা একটা সার্চার যারা আসে আমাদের ইউজার, তারা এটা কি হয় আলটিমেটলি বায়ার অথবা কাস্টমারে কনভার্ট হয় এগুলো পড়ার পরেই। তারপরে আসছে কি ফিচার্স ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রোডাক্ট ইন্টেন্ট টু বাই, প্রত্যেকটা প্রোডাক্টের মেইন যে কি ফিচার্স গুলো থাকে আমরা এটাতে এই সব পোস্টেই কভার আপ করি। দেন এইখান থেকে কি অফ ফিচারটা দেখেই সে বাই করার জন্য সে মোটামুটি নিজে ডিসাইড করে এবং ফাইনাল সেটা কিনতে বাধ্য হয়, অ্যামাজনে চলে যায়। এটা হলো আমাদের কি ফিচারের উপর বেস করে। অবটেইন 30% অফ স্পেস ইন এ সাইট, একটা সাইটে মিনিমাম 30% মানে 10টায় বা 3টা এই কমার্শিয়াল আর্টিকেল রাখা ট্রাই করবেন। যেহেতু আমরা ওখানে 60 দিয়েছি, এখানে 40 দিলাম, আমরা এই কনসিডারটা দরকার নাই। আচ্ছা কনসিডার দুইটাই থাকবে, 50 অন্তত 50 যেন হয়, এর নিচে যেন না হয়। তাহলে আমরা ট্রাই করব 4টা কমার্শিয়াল আর 6টা ইনফরমেটিভ, এখানে সেটাই বলো অবটেইন 40% স্পেস থাকে যেন সাইটের মধ্যে। দেন লিঙ্ক টু দি ইনফরমেশন আর্টিকেল, এবং এইটা দেখেন অলরেডি কি থাকে ইনফরমেশন আর্টিকেলের কিন্তু এই সব প্রত্যেকটা কমার্শিয়াল আর্টিকেল লিঙ্ক করা থাকে।
ওখান থেকেই ম্যাক্সিমাম কাস্টমার এখানে আসে। আর ডিরেক্টলি যেগুলো র্যাঙ্ক হয়ে যায় কমার্শিয়াল আর্টিকেল থেকে, তো ডিরেক্টলি আমাদের সার্চের থেকেই সরাসরি গুগল থেকেই অর্গানিক্যালি পাবো আমরা। কিন্তু ম্যাক্সিমাম আমাদের ইন্টারনেট যদি আমরা অ্যানালাইসিস করি, আমাদের সাইটের ভিতরে সব ইনফরমেটিভ আর্টিকেলের সূত্র ধরেই কিন্তু কমার্শিয়াল আমাদের কাস্টমারকে আসবে। তাহলে আমাদের একটা বৈশিষ্ট্য, মেইন যে ফিচার্স গুলো থাকে একটা বাইং বা মানি আর্টিকেলের, এইগুলো ফিচার। এটার আবার কিছু টাইপ আছে, তো আমরা এই টাইপটা আবার একটু দেখি। কি টাইপ আছে দেখেন, এখানে টাইপ 3টা, ওইখানেও 3টা টাইপ রাখা হয়েছে। মেইন টাইপ 3টা, সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ, প্রোডাক্ট রাউন্ড আপ বা গ্যাদারিং টুগেদার বলা হয়, অথবা কম্পারিজন পোস্ট। The single product review, they provide detailed information and performance of each single product based on product review. প্রত্যেকটা প্রোডাক্টের একটা সিঙ্গেল, একটা মাত্র সিঙ্গেল প্রোডাক্টের কি থাকতে পারে, ডিটেইলড আকারেও থাকতে পারে, অথবা শুধু পারফরমেন্স কে নিয়ে আমরা দেখতে পারি, অথবা আমরা কি করতে পারি, আমরা এটাকে নিয়ে আমরা কিছু রিভিউ করতে পারি, এটার ভালো মন্দ এসব দিয়েও আমরা একটা পোল করে সাইটের মধ্যে, পোস্টের মধ্যেও আমরা ডাটা ইউজ করে পোল করতে পারি। এরকম প্রত্যেকটা সিঙ্গেল প্রোডাক্ট এরকম হয়। এটা হলো একটা সিঙ্গেল প্রোডাক্ট, এটা কমার্শিয়ালের একটা টাইপ। আর একটা টাইপ হলো প্রোডাক্ট রাউন্ড আপ বা গ্যাদারিং। এটা হলো দেখবেন টপ 10, টপ 20, টপ 5, টপ 9, টপ 7, এইসব যতগুলো আছে, টপ 10 হতে পারে, 15 বেস্ট হতে পারে, এইসব যত টপ আর বেস্ট এইসব প্রোডাক্ট রিভিউ যতগুলো আছে, বড় বড় 10টা প্রোডাক্ট, 8টা প্রোডাক্ট, 20টা প্রোডাক্ট, দেখবেন 29টা প্রোডাক্ট নিয়েও কথা আছে কোনো জায়গায়, 30টা মেন ভালো সাইট, 30টা পারফেক্ট ব্লগ সাইট, তারপরে অথবা মানে 20টা ল্যাপটপ, গেমিং ল্যাপটপ, এরকম অনেক বড় বড় সাইটে দেখবেন যে 20টা, 25টা, 29টা পর্যন্ত করা আছে। তো আমরা অ্যাভারেজ টপ 10, টপ 7, টপ 5, টপ 9, টপ 15 এটা এরকম, এইগুলোকে বলা হয় রাউন্ড আপ। এটাও কমার্শিয়াল টাইপ, কিন্তু এটা ধরনটা এরকম হয়। আর একটা হলো কম্পারিজন। জেনারেলি এটা দুইটা ম্যাক্সিমাম প্রোডাক্টের ক্ষেত্রে কম্পারিজন করে, যে আমি একজনের বাজেট হলো $500, কিন্তু $500 মধ্যে দুইটা কোম্পানির বা দুইটা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে। আসুসের একটা $500 যে গেমিং ল্যাপটপটা আছে, তুমি যদি এইচপির যেটা পারো সেটা হয়তো $480, অথবা $500 আছে, কিন্তু তাদের ভিতরে কিছু ফিচারগত মানে এদিকে ওদিক আছে, হয়তো $500 তুমি এইচপিটা যেটা পাবা তার চেয়ে একটু কম পাবা ওইটার মধ্যে। এরকম কম্পারিজন যদি পোস্ট করেন, সেটাও কিন্তু আলটিমেটলি কমার্শিয়াল। তাহলে আমরা কমার্শিয়ালে 3 ভাবে আমরা আমাদের সাইটের মধ্যে পাবলিশ করব, বা নিজে যারা লিখতে যাচ্ছে। কম্পারিজন পোস্ট, যেটা কম্পারিজন পোস্টে টেবিল আকারে দিলে ভালো হয়। হ্যাঁ, আপনি যে আমরা তো বলি, আবার একটু চিত্র আমরা নিচের দিকে দেখবো অবশ্য। আপনি কম্পারিজন টেবিল বামে একটা দেন এইচপি 10, অথবা ডান পাশে এসআর, প্রাইসটাও দিয়ে দেন ওই বাটনের, অত বাটন দরকার নেই আমাদের। আপনি টাইটেলের মধ্যে দেখতে পারেন আন্ডার 50 মানে $500 মধ্যে দুইটা, তোমার যেটা তুমি চুজ করে নাও এখন তোমার জন্য কোনটা বেটার হবে এই বাজেটের মধ্যে। এইরকমই কিন্তু কাস্টমারকে ইজি করে দেওয়া হয়, এটাও কমার্শিয়াল। একটা সিঙ্গেল শুধু ওই প্রোডাক্টই আছে, আর তো কোনো সুযোগ পাচ্ছে না। আর একটাও কমার্শিয়াল সিঙ্গেল, ওটা সিঙ্গেলের মধ্যে কি কম্পারিজনটা ঢুকায় দিবেন, দুইটা হতে পারে, আপনি 3টা নিয়েও কাজ করতে পারেন, টেবিলের মধ্যে 3টা, অথবা টেবিল যদি না হয় প্রোডাক্ট নাম্বার 1, তারপর 2, 3, এই 3টার মধ্যে তুমি একটা চুজ করে নাও। অথচ পোস্টের মধ্যে লিখবেন কম্পারিজন টাইপের, প্রথমে এটা, সেকেন্ডে এটা, বর্ণনা দেওয়ার পর ফাইনাল একটা টেবিলে দিতে পারেন যে এটা নাম্বার 1, নাম্বার 2, এটা ভার্সেস এটা, তাহলে এটা কম্পারিজন পোস্ট হবে। কিন্তু আলটিমেটলি আমাকে বোঝাতে হবে যে এটা সব কমার্শিয়াল বা মানি আর্টিকেল, তিনোটাই মানি আর্টিকেল। তাহলে আমরা ফিচারটা জানলাম, টাইপটাও আমরা জানলাম যে কি কি টাইপের সাধারণত হয়। তাহলে আমরা যদি এবার একটু কিছু লিংক দেখি, ওইটাই ওপেন হয়েছে কিনা আগে দেখি। আমরা হয়তো মনে হয়েছে সম্ভবত, কিন্তু পুরোপুরি আসেনি, ভেঙে ভেঙে আসছে। দেখেন এইটা কোনটা যেটা আছে সেটাই আমি বলি। এটা হলো আমাদের কিন্তু ইনফরমেটিভের একটা পোস্ট, একটা সাইট একটাই দিয়েছে, তাতে আসতে এত সময় নিচ্ছে, টপ 10 গলফ টিপস ফর বিগিনার। দেখেন টপ 10, এইটা হলো কোন সিমিলারের মধ্যে, আমরা যদি এটার মধ্যে বলি, আমরা যে এইটা যে আলোচনা করলাম যে এটার মধ্যে 3টা লিস্ট পোস্ট। দেখেন এটা হলো ইনফরমেটিভ পোস্ট, কিন্তু এটা লিস্ট, যেটাকে সলিউশন থাকতে পারে বা কোনো টিপস থাকতে পারে, এই টিপস যা আছে তাই এইটা এই ধরনের একটা মেইন পয়েন্ট হয়ে যায় 10 টিপস বিগিনার। এখন দেখেন এখানে কিন্তু কোনো আপনি বাটন, বাই বাটন পাবেন না, কেনার জন্য কোনো কিছু বাটন আপনি পাবেন না। নাম্বার টিপস 1, টিপস 2, টিপ 3, আমি একটু সাউন্ড পাচ্ছি, এরকম 10টা টিপস দেয়া আছে। এটার মধ্যে কখনো বাটন নাই, এটা শুধু টিপস আকারই আছে, ব্লগের মধ্যে আছে। এটা একটা টাইপ, এটাকে লিস্ট টাইপ, কিন্তু বাট ইনফরমেশন, শুধু ইনফরমেটিভ পোস্ট এটা। এবং এটা বেশ ছোট আকারে, বেশি বড় না, এটা হয়তো 1000-1200 আছে। আমরা জাস্ট এটাকে একটু দুতে আমরা অ্যানাটমি করি, দেখি এটা কি হতে পারে। আমরা তো স্বাভাবিক আমরা ট্রাই করব, তো একটু ছোট বড় মিলে আমরা নিজেরা যারা লিখবো তারা তো
পয়সা তো খরচ করতে পারবো না, আর সময়ও আমাদের, আমরা তো শর্টকাট ওয়েতে আর্নিংটা চাই। তো আমাদের দেখি এই ধরনের এই যে টিপস আকারে ইনফরমেটিভ কত এভারেজ কিন্তু এই সাইটের মধ্যে দেখেছি এতগুলাই। আচ্ছা, এটা কপি করাটাকে অন্যায় করে ফেললাম, এখন দেরি হচ্ছে, যাই হোক ওটা আসতে থাক। তাহলে আমরা এটা ইনফরমেটিভ মধ্যে একটা পোস্ট আমরা প্র্যাকটিক্যাল, এই প্রত্যেকটার মধ্যেই এগুলো দেয়া আছে, প্রত্যেকটা ওপেন হয়ে আমরা এইগুলো এটাও দেখতে পাইতাম, এটাও দেখতে পাইতাম, এটাও দেখতে পাইতাম। তাহলে এই ধরনের প্র্যাকটিক্যাল যে আছে এইটার মধ্যে আপনারা দেখতে পাবেন। ঠিক আমরা কমার্শিয়াল যেটা কথা বলেছি, কমার্শিয়াল এই ফিচারগুলো বলেছি, টাইপটা এরকমই পাবেন সিঙ্গেল। এখন এটারও কিছু এক্সাম্পল আছে, প্রত্যেকটাই কমার্শিয়াল এক্সাম্পল বা কমার্শিয়াল বা আর্টিকেল, প্রত্যেকটা আপনারা যদি প্রত্যেকটা সাইটটা দেখেন অনেক রকম একটা আইডিয়া পেয়ে যাবেন। দেখার আগে যদি এগুলো এই সাইটগুলো ভিজিট করেন, কম্পিটিটর তো আমরা করবোই পড়ো, এগুলো ভিজিট করে একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে টোটালি। এখন আমরা কি করব, আমরা সেকেন্ড টপিক, তিনটা টপিকের মধ্যে আমরা প্রথম টপিকটা শেষ করলাম। প্রথম টপিক ছিল এইটা যে টাইপ অফ কন্টেন্ট ফর এ নিশ সাইট। তো নিশ সাইটের টাইপ দুইটা জেনেছি এবং টাইপের মধ্যে আবার কতটা প্রকারভেদ আছে সেটাও জানছি এবং তাদের কিছু বৈশিষ্ট্য আমরা জানছি। এখন সেকেন্ড টপিক হলো যে অ্যামাজন প্রোডাক্টের উপর দেখতে গেলে আমাদের কি কি গঠন হয়, কেমন হওয়া উচিত সেটা আমরা দেখতে পারি। তো সেটাতে আমরা একটু যাই, স্লাইডে যাই। এখন এখানে কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখা উচিত। অ্যামাজন প্রোডাক্টের উপর দেখতে গেলে আমরা এরকম 1 2 3 মেবি 8টা পর্যন্ত বা 9টা পর্যন্ত সিরিয়াল আছে, এই সিরিয়ালগুলো একটু সম্পর্কে পরিচিত হই, তারপর এগুলো আবার প্র্যাকটিক্যালি দেখবো সাইটের মধ্যে। প্রথম আছে যে প্রথমত কিওয়ার্ড ফোকাস শিরোনাম হওয়া চাই, সেটা ইনফরমেটিভ হোক, সেটা বাইং বা কমার্শিয়াল হোক, যেটাই হোক না কেন, এখানে কিন্তু টাইপের ব্যবধান করতেছি না, এখানে অন্তত আমাদের কমন বিষয়গুলো এখানে যে গঠন প্রণয়টা এমন। প্রথমত কিওয়ার্ড ফোকাস শিরোনাম হওয়া চাই। আমি দিয়েছি এরকম যে ধরুন আমার প্রাইমারি কিওয়ার্ড হলো বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্টস, তাহলে শিরোনামের মধ্যে অবশ্যই এই প্রাইমারি কিওয়ার্ডকে ফোকাস করতে হবে। যেমন দেখেন বেস্ট 10 ল্যাপটপ ফর কলেজ স্টুডেন্টস ইন 2021, এটা আমি আর্টিকেল ফাইনাল করে টাইটেলটা ফাইনাল করেছি, কিন্তু আমার ফোকাস কিওয়ার্ড ছিল যেটাকে আমি ফাইনাল করেছি যে বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্ট, এটাই আমার বেস কিওয়ার্ড। তারপরে কিওয়ার্ড ফোকাস টাইটেল কি হবে, তাহলে আমি দেখেন আমার টার্গেটেড অডিয়েন্সকে কিন্তু আমার সাইটে প্রবেশের জন্য কনভিন্স করতেছি বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্ট, বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্ট, ঠিক আছে। কি জিনিসটা অ্যাড হয়েছে, বেস্ট 10টা অ্যাড হয়েছে এবং কি চলতি বছর যেটা 2021 এটাও অ্যাড হয়েছে, আমাকে আরো স্ট্রং করে দিয়েছে। এবং রোবটের বট যেটা গুগল তো আমাকে যখন সার্চারে এটা সে খুঁজে পাবে তখন দেখবে যে এইটাও আছে, ল্যাপটপও আছে, ফর স্টুডেন্টসও আছে, এখন কলেজ এখানে নাই কিন্তু স্টুডেন্ট আছে, তিনোটার মধ্যে ফোকাস পেয়েছে। এবং প্রথমে তো বট রোবট টাইটেল থেকে S1 ট্যাগ থেকে সে রিড করা শুরু করে সার্চিং এর সময় তখন। তাই আমি এইভাবে প্রথমে ফোকাস করতে হবে টোটাল, এটা যদি আমার হয় তাই আমি এই টাইপের হবে যাতে আমার ফোকাস থাকে কোনো না কোনো ভাবে। আগে পরে হইতে পারে, দেখেন এখানে বেস্টটার পরে ল্যাপটপটা আবার একটু অ্যাড হয়েছে, ল্যাপটপের পরে কিন্তু স্টুডেন্ট নাই, কলেজ এসে যোগ হয়েছে, আবার স্টুডেন্টটা পরে গিয়েছে, আকপিস হয়েও কিন্তু ফোকাস থাকতে হবে, এটা হলো উদাহরণ। নাম্বার 2তে কি বলা আছে, খুব সংক্ষিপ্ত ভাবে আমরা কিওয়ার্ডের উপরে মূল কথাটাকে রিডারকে তুলে ধরি, ইন্ট্রোডাক্টরি যেটাকে বলা, ইন্ট্রোডাক্টরি মানে প্রথম শিরোনামের পর যে 100-150 থেকে ম্যাক্সিমাম 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে রাখবেন, এর বেশি যেন বড় না হয়। সেখানে একটা বলা আছে যে শিরোনামের পরপরই খুবই সংক্ষিপ্ত ভাবে আমরা কি কিওয়ার্ডের উপর, কিওয়ার্ডে এখানে ফোকাস রাখবেন, মূল কথাটাকে রিডারকে, যারা আমার সার্চার হবে, যারা আমার ইউজার আসবে আমার সাইটে, তাদেরকে কি করতে হবে যে সে প্রারম্ভিক পড়ার পর যেন কনভিন্স হতে পারে, আমার সাইট থেকে যাতে বের না হয়ে যেতে পারে। এখন বের হয়ে গেল তো চলে গেল, তাহলে আমাকে গুরুত্ব দিতে হবে যাতে বায়ারকে এমন ভাবে কথাটা বলবো যে আমি এই আমার অভিজ্ঞতা ছিল, আমি এখানে তোমাকে সেই আমার এই কষ্ট সময় থেকে অভিজ্ঞতাটা তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি, পর্যায়ক্রমে তোমার সাথে সামনে কথাই ব্যাপারে আমি বলতে যাচ্ছি, এরকম একটা টোন থেকে আপনি যদি কন্টিনিউ করেন তাহলে সে পড়ার পরে আর 100-150 ওয়ার্ডের মধ্যে এই কথাটা বলা সহজ হয়ে যায়, বেশি মানে ভূমিকা না রেখে, তাহলে উনি পরের সিরিয়াল বাই সিরিয়াল পড়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। হ্যাঁ, তাই আপনি কিছু সাইটে দেখেন ইন্টারেস্ট স্যাম্পলও দেখতে পারি, আমি কিছু স্যাম্পল নিয়ে আসছি, আপনারা এটাকে একটা আইডিয়া ঠিক না, আপনারা এটা মানে দেখতে পারেন যে এটা কিভাবে ওরা দেখে। একটা তো সাইট আছে কিন্তু একটা সাইটে জাস্ট একটা ইউআরএল, কিন্তু আমি কিছু স্ক্রিনশট রেখেছি। আমরা যদি দেখি প্রত্যেকটা শুধু বিভিন্ন জায়গা থেকে, if you are a student you will want one of the best college laptops so you can কি করতেছে ace your exams, then stream TV or play games when it's time to relax, but with so many choice, it's at so many different prices, it can be homework in itself, so find out the very best laptop for students.
এখানে দেখেন প্রথম তুমি যদি ছাত্র কেন্দ্রিক ফোকাস, ধরেন বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্ট যদি শিরোনামটা এরকম হয়, তো প্রথমে তুমি যদি ছাত্র হও তাহলে ঠিক আছে, তুমি বেস্ট কলেজ স্টুডেন্ট যদি তুমি দেখতে চাচ্ছ পরীক্ষামূলক, তাহলে কি করতে পারো, টিভি ফেলে গেম টেম অনেক কিছু দেখছে এখানে, তো তোমার এখন টাইমটা এখন রিল্যাক্স করো। এখন আমি তোমাকে কি করতেছি, ম্যানি চয়েস আছে তোমার কাছে, এই যে বাট উইথ সো ম্যানি চয়েস অ্যাট সো ম্যানি ডিফারেন্ট প্রাইসেস, দামও যখন ভিন্নতা আছে, চয়েসের মধ্যে ভিন্নতা আছে, এবং তুই করতে পারো তোমার হোমওয়ার্কের মধ্যে তুমি এটা পারো যদি খুঁজে পেতে পারো বেশ ল্যাপটপটা শুরুতেই, মানে সে সহজ করে দিয়েছে, তোমার এত টাইমও নাই, তুমি এত কিছু করো, এত দামের আছে বাজারে, এত ধরনের আছে চয়েস করার, তো তুমি কি করবা, একটা হোমওয়ার্কে যদি একটা প্র্যাকটিস বা তুমি এটা কি করতে চাও, আমি তোমাকে এখন সহজে, পরের স্টেপে এভাবে ছিল, আমি তোমাকে এখন একটু সহজ করে দিব, চলো আমার সাথে, দেখে আমার জার্নিটির সাথে তুমি আমাকে 10-15 সময় দাও, আমি তোমাকে তোমার এই কষ্টবদ্ধ কাজকে হেল্প করতে যাচ্ছি। শুরুটা এরকম। সেকেন্ড আর একটা দিচ্ছে ল্যাপটপ কেনা, হোয়েন ইউ আর বাইং এ ল্যাপটপ ফর স্কুল, একটা স্কুলের জন্য যদি ল্যাপটপ ফর স্কুল স্টুডেন্টদের জন্য এটা ফোকাস করা, তখন মেক শিওর উইথ লং ব্যাটারি, তাই তোমার স্কুলে যাইবা 7-8 ঘন্টা থাকবা, তোমার তো আগে ব্যাটারিটা ফোকাস করে, এখানে সে ব্যাটারিটার প্রতি যোগ, মানে তার ইন্টেনশন এখানে বোঝাইতে চাচ্ছে, স্কুলে যাইবা চার্জার নিয়ে তো ক্যারি করা পসিবল না, বরং লং টাইম যদি ব্যাটারি ওলা কোনো থাকে, সিপিইউ পারফরম্যান্স ভালো থাকে, তাই তোমার জন্য খুব সহজ হয়ে যায়। তাই এরকম কিছু ল্যাপটপের রিভিউ আমি বলছি, আমি করেছি, তোমার জন্য দেখো হেল্প হতে পারে। আবার ঠিক এইভাবে এখানে 3টা আরো আছে, দেখেন 2 পেজের মধ্যে এরকম কিছু এক একটা মানে ইয়ের অ্যাঙ্গেল থেকে এক একটা ভাবে নিয়ে এক একটা সাইড থেকে নেওয়া, তাই এরকম যদি 3টা 4টা 6টা আপনি দেখবেন, তখন দেখবেন একটা আইডিয়া আছে, ওরা কি শুরু এভাবেই করছে, আপনি আপনার নিজ দিয়ে দেখবেন, আপনার নিজ রিলেটেড কারা করেছে, আমরা প্র্যাকটিক্যাল যখন এই কাজগুলো করবো দেখবো আমি বুঝতে পারবো কিভাবে আমি ফোকাস করব, আমার শিরোনাম লেখার আগে আমি কোথায় কোথায় কিভাবে করব। আমি আজকে জাস্ট উদাহরণ দিচ্ছি যে আমার এই যে ফোকাস বেস যে বললাম, শিরোনামটা হওয়া দরকার, ইন্ট্রোটা কিওয়ার্ডের সাথে সিমিলার রেখে কনভিন্স করার মতো কথা বলা দরকার, এরকম 2টা আমি কিছু 3টা 6টা আমি এক্সাম্পল আছে, 6টা এক্সাম্পল দেখেও অনেকটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে কিটা শুরুটা হওয়া দরকার। যারা অ্যাজ এ নতুন নিউবি, যারা কন্টেন্ট আগে লেখেন নাই, এখন লিখতে যাবেন সামনে নিজে থেকে অথবা কাউকে লেখাবেন, এই টাইপ যখন বুঝেও নিবে যে এই ধরনের টোন আছে কিনা, সে কি ফোকাস করতে চাচ্ছে, একটু হাস্যাত্মক থাকে কিনা, ফ্রেন্ডলি থাকে কিনা কথার মধ্যে, এরকম খুব কমার্শিয়াল বইয়ের ভাষা মানে খুব কঠিন অর্থ গ্রামেটিক্যালি এরকম না, স্বাভাবিক ভাষায় যেন প্রেজেন্টটা হয় এরকম। তাহলে আমরা এটা দেখলাম। এবার সেকেন্ড নাম্বার 2টা এখানে জানো, প্রথমে কিওয়ার্ড ফোকাস শিরোনাম, দ্বিতীয়টা হলো কিওয়ার্ড উপর বেস করে একটা প্রারম্ভিক কথা থাকা, ইন্ট্রো থাকা দরকার। 3 নম্বর কি হইল, যে তৃতীয়ত হলো যে মূল প্রোডাক্টের একটা অর্ধেক হইতে পারে, পুরো সাইটের অর্ধেক হতে পারে, ফুল উইথ হতে পারে, একটা আই ক্যাচি ইমেজ বা ছবি দেওয়ার চেষ্টা করবো, হাফ আর ফুল উইথ হতে পারে। ধরেন আমি যদি ল্যাপটপ আমার নিশ্চয় বা পোস্টের ভিতরে ল্যাপটপকে টার্গেট করি, তাহলে ল্যাপটপের একটা সুন্দর পরিচ্ছন্ন ছবি, ঝকঝকা ছবি, পারলে আমি এখানে কিছু টেক্সট দিতে পারি, যে টেক্সটের মধ্যে আই ক্যাচি কথা থাকতে পারে, যেমন লং লাস্টিং ব্যাটারি, লং লাইফ ব্যাটারি, অথবা সিপিইউ পারফরম্যান্স কুল, মানে গরম হয় না এখন কখনো, বেস্ট গেমিং ল্যাপটপ, এমন কিছু টেক্সট আই ক্যাচি 1 2 3 4 ওয়ার্ডের মধ্যে এটা দিতে পারেন, সাইডে বা কোনোভাবে আপনি ডিজাইন করে বা একটা শেফের মধ্যে দিতে পারেন, আরো সুন্দর হবে এরকম। এটা প্রথমে একটা শিরোনাম, টাইটেল পরে শিরোনাম 100 ওয়ার্ডের, সেকেন্ডলি আপনি ইমেজটা থাকবো, আর যাতে মানুষ ইমেজটা দেখে একটু কয়েক সেকেন্ড এখানে স্থির হয়। দেন 4 নম্বরে কি দরকার আমার, 4 নম্বর বলেছে কি, যে মানুষ যদি ভূমিকা পড়েই মোটামুটি একটু কনভিন্স হয়, তারপর ইমেজটা দেখাবে 3-4 সেকেন্ড পর্যন্ত, নিচের স্টেজে যদি আপনি একটা টেবিল দিয়ে দেন, যে তুমি ল্যাপটপ কিনবে, এখন এক একটা ল্যাপটপ পড়ার পরে দরকার নাই, এখন অনেক ব্যক্তি আছে যে চতুর্থ 5টা থেকে 10টা পণ্যের তুলনামূলক বৈশিষ্ট্য, দাম, এখানে বৈশিষ্ট্যের মধ্যে শুধু মেইন টাইটেলটা থাকবে, ফিচারটা 1-2 বা ব্র্যান্ডের নাম থাকতে পারে, 5টা থেকে ম্যাক্সিমাম 10টা যদি হয় টেবিলে। তো এখন একটু বড় করে দেখাই এটা, তাই বুঝতে সুবিধা হবে। একটা ইউজার বা রিডার এসে দেখা গেল যে ইন্ট্রো পাওয়ার পরেই ছবিটা দেখার পরে দেখুন নাম্বারে যে বেস্ট ম্যাকবুক ফর স্টুডেন্টস, বেস্ট অল পারপাস উইন্ডো ল্যাপটপ, বেশ এরকম কয়েকটা ধারাবাহিকভাবে পেয়ে গেছে। এখন সে মনে করলো আমি তো এটার কথা শুনেছি বা আমি এটার জন্য আসলে মূলত এসেছি, এরকম যদি তার চয়েসের মধ্যেই প্রথম 5টা 10টার মধ্যে পেয়ে যায়, সে তখন আর দেখো যে এটা সম্পর্কে আমার আগেই জানা আছে, আমি আমার ফ্রেন্ডের কাছে অলরেডি আমি এটার ধারণা পেয়েছি, আমার কোনো প্রবলেম নাই, আমি তখন কি করব, আমি তখন এইটাই ক্লিক করার জন্য সে মানে এইটা সে বাই করার জন্য সে অ্যামাজনে চলে যাবে। আলটিমেটলি তাহলে কি হচ্ছে ব্যাপারটা, যে আমার আর পেরেশানি হইল না, উনি এইখান থেকে আমার পোস্ট থেকেই অ্যামাজনে চলে গেল। আচ্ছা, এরপরে যদি উনি ডিটেলস জানতে চায়, তখন সে কি করবে, পরের সিরিয়ালে আসবে, তাই আমরা চতুর্থতে এটা রাখা ট্রাই করবো, একটা টেবিল রাখা ট্রাই করব। দেন আমরা কি করবো, 5ম নাম্বার যেটা, যে 5মতে প্রত্যেকটা পণ্যের আলাদা আলাদা বুলেট ফর্ম, মানে প্রত্যেকটা পণ্যের জন্য আমরা যদি টপ 5 বা টপ 10 লিখি, তো প্রত্যেকটা আলাদা বুলেট ফর্ম হতে পারে, সংক্ষিপ্ত আকারে সুবিধা অসুবিধা, কি কি ব্র্যান্ড, প্রধান বৈশিষ্ট্যদের তুলে ধরার চেষ্টা, কি ফিচার সোজা কথা। যেমন একটা ইমেজও আছে, দেখেন আমি যদি ইমেজটার দিকে খেয়াল করি,
যে আপনি এখন প্রধান গুগল পিক্সেল বুক গো, এটা একটা তার ক্রোমো বুক, এইটা সে বিক্রি করবে। আগে তো টেবিলের মধ্যে আছে, এখানে ধরেন এখানে তো আছে পিক্সেলের বইয়ের কথা, এখন এটাতে ডিটেলস জানতে চাচ্ছে। যদি কারো বেশি কিউরিয়াসিটি থাকে জানার জন্য, তখন সে আবার নিচে পড়ার জন্য আসবে, দেখি ডিটেলসে কি আছে, সিপিইউটা কত, র্যাম কত, স্ক্রিন কত, মানে সাইজের, স্টোরেজ কত ক্যাপাসিটি আছে, তো মূল জিনিসটা কি, যে ইনক্রেডিবিলিটি, ব্যাটারি লাইফ, অ্যামাজিং হাস কিবোর্ড, নো বায়োমেট্রিক লগইন, তারপর অ্যামাজন প্রাইসটা পাশে, এটা তো পাশেও দেওয়া আছে। তারপরে কয়েকটা লাইনের মূল কথা বলে, হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর দি ডে ইউ ক্যান ফাইনালি অ্যাফোর্ড দ্য প্রিমিয়াম প্রাইস গুগল পিক্সেল, ওয়েল ভালো, উইথ গুগল রিভিউজ পিক্সেল এত। এখানে কিছু সুন্দর করে রাখা। তাহলে এটা হলো কিছু পঞ্চম মতো আমরা টেবিলের পরের থেকে আমরা সিঙ্গেল প্রোডাক্টের কথা বলা শুরু করবো। একটা তো না, 5টা হতে পারে, 10টা হতে পারে, 15টা হতে পারে। আমরা এবার রিভিউতে পঞ্চম নাম্বারে। ষষ্ঠতে আমরা কি দেখবো, আমরা যদি ষষ্ঠ দিকে চলে যাই, মোটামুটি ষষ্ঠত পুরো আর্টিকেল লেখার পরে এমন কিছু প্রশ্ন এবং উত্তরের ব্যবস্থা রাখা, যার দ্বারা কাস্টমারের কাছে কিছু কমন প্রশ্ন উত্তর পাওয়া যায়। এটাকে এফএকিউ সেকশন বলা হয়। যে এটা এখন কাস্টমার 10টা রিভিউ পড়া শেষ, এখন কমন কিছু প্রশ্ন তার মনে উদয় হয়ে, যে এখন তো পড়লাম মোটামুটি জানলাম, কিন্তু এটা হবে, এটা কি কতক্ষণ থাকবে, তারপরও তার কিছু প্রশ্ন আসে, এবং এই প্রশ্ন রিলেটেড বা সিমিলার যদি কিছু প্রশ্ন আবার তার সামনে এসে পড়ে, দেখা গেল তার অধিকাংশ ক্ষেত্রে মিলে গেছে, সে জানার জন্য যেটা পড়ার পরও জানার আগ্রহটা ছিল এফিকের মধ্যে, সেটাও কভার হয়ে গেছে, সেটাও সে পেয়ে গেছে। আলটিমেটলি কি হইলো, তার এবার পুরো কনভিন্স হয়ে গেল, তখন সে বাই করার জন্য চলে যাবে। তার মানে ষষ্ঠতে এফিকের একটা ব্যবস্থা রাখা। সপ্তমটা কি আছে, যে আর্টিকেল লেখার পরে এমন কিছু বলে শেষ করা, যেটা এটা আমার রিপিটেড, আমরা এটাকে বাদ দিয়ে দিই। আর্টিকেল লেখার পরে এমন কিছু বলে শেষ করা যেটা দেখে বোঝা যায় যে এমন আর কোনো কথাবার্তা নাই, অথবা তাকে বোঝানোর ট্রাই করে যে তুমি এখন, আমি তো বললাম আমার মতো করে, আমি যতটা পেয়েছি রিভিউ সম্পর্কে আমার ধারণা থেকে আমি বলছি, বা আমার প্র্যাকটিক্যাল ব্যবহার থেকে শিখছি বলছি, এখন তুমি তোমার ডিসাইডটা করতে পারো, এটা তোমার পরবর্তীতে তোমার কাজেও তোমার হাতে আছে, আমি সমস্ত ফিচার দেওয়া আছে, এখন তোমার যেটা ভালো মনে হয় তুমি এটা পরবর্তী স্টেপটা নিতে পারো। এরকম একটা কনসিডারেশনে কিছু কথাবার্তা বলে তাকে আরেকবার কনফিউশন। আর এখানে আরেকটা পার্ট হতে, যেটা বাদ দিলাম, এটা আমরা যদি এইটাকে শেষেরটা রাখি, এখানে আরেকটা জিনিস এখানে ঢোকাইতে পারি, সেটা হলো আমাদের একটা সেকশন হলো গাইড টাইপের, গাইড থাকবে আর কি। গাইড ঠিক প্রোডাক্ট পণ্য কেনার গাইড আর কি, যেটা আপনার পণ্য ক্রয় করার পূর্বে প্রয়োজনীয় বিষয়াদি, হ্যাঁ সেটা হতে পারে বিষয়াদি। বিষয়াদের মধ্যে কি কি হতে পারে, গাইড হতে পারে, বিষয়াদি গাইড হতে পারে, যে তুমি কিভাবে কেনার আগে, তোমার ল্যাপটপ কেনার আগে কি কি জানা জরুরি, গাইড হতে পারে, টিপস হতে পারে, আপনি টিপস দিতে পারেন, এটা তোমার জন্য এই ব্লেন্ডার, জুস ব্লেন্ডার কেনার আগে তোমাকে কিছু টিপস দিলাম, কিনবো তো, কেনার পরে তোমার রেসিপি হবে না, তুমি যদি টিপস জানো তোমাকে এটা ইউজের জন্য খুব সহজ করে দেবে, মানে ওকে আরো একটু সহজ দিবে। আর খুব সুন্দর তো, কেনারও সহজ করে দিয়েছেন, ব্যবহারেরও কথা কিছু বলা আছে, গাইড হতে পারে, টিপস হতে পারে, তারপরে মনে করেন এটাকে আরো কিছু দিক থেকে আর কি হতে পারে, যে কিভাবে পরিচ্ছন্ন রাখা যায়, কি কি জিনিস কনসিডার করা দরকার হতে পারে, এই টাইপের মোটামুটি আপনার আমরা রিলেভেন্ট আরো কিছু পাবো। আমরা যদি এক্সাম্পল গুলো আমরা লিঙ্ক যেটা দেয়া আছে দেখলে আরো পাবেন, যে তারা কিভাবে এই পয়েন্টটাকে ফোকাস করেছে। তাই এইটা আমরা দিলে পরে কাস্টমারকে আরো কিছু ভ্যালু দেওয়া শুরু করলাম। তাই সবকিছু মিলায়া যদি আমার একটা আর্টিকেল হয়, তবে এইটা ম্যাক্সিমাম ফোকাস করে রাখা, সেটা হলো কমার্শিয়াল আর্টিকেল, বিশেষ করে রাউন্ড আপ টপ 10 টপ 15 প্রোডাক্টে বেস ধরে এটা কমন জিনিসগুলো থাকবে। এটা আমাদের সরি একটু ফোন দিয়েছে, ফোন আসছে মনে, আমি ফোনটা কেটে দিলাম। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, হ্যাঁ ওই ফোন আসলে একটু ডিস্টার্ব। তো যাই হোক, আমরা যদি একটা রাউন্ড আপ, এটা আমরা ম্যাক্সিমাম যেটা কভার করলাম টিপস গুলো, এটা হলো টপ 10 টপ 5 টপ 15 এই প্রোডাক্টের এই 8টা মেইন মানে ফিচারটাই কভার করা হয়। এটা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট বলতে পারেন, আমরা যারা লিখবো তারা এইটা ফলো করতে পারেন। আশা করি সব ম্যাক্সিমাম ঘুরে ফিরে এই কাছাকাছি এগুলো দেখবেন। এইটা দেখার পরে এরপরে কি আছে দেখেন, আমরা বলছি একটা কোয়ালিটি বা মানসম্পন্ন কন্টেন্ট অথবা আর্টিকেল লেখার শুরুতে যে জিনিসগুলো গুরুত্ব দিতে হবে, এটা কি কি গুরুত্ব? প্রথম চিন্তা করা, যারা লিখবেন নিজেরা, একজন নিজেকে ক্রেতা বা ভিজিটরের জায়গা বসে কন্টেন্ট লিখতে হবে। সোজা কথা, আমি যদি ক্রেতা হই আমি কি কি চাইতে পারি, আমি কিভাবে খুঁজি সাধারণত, এই জায়গাটা ফোকাস কর।
এখন বলতে পারেন আমি তো আর আমেরিকার প্রোডাক্ট কিনবো না, আর আমি কিনে যদি বাংলাদেশের আইডিবি থেকে কিনি অথবা আমার লোকালি ডিস্ট্রিক্টের বড় মার্কেট থেকে কিনি, আমি কিনতে গেলে সাধারণত বাজারে যাব, বাজারে গিয়ে আমার বাজেট হলো 20,000 টাকার ল্যাপটপ, সেই 20,000 টাকার ল্যাপটপের মধ্যে কয়েক দোকান ঘুরবো, ঘুরে একটা ব্র্যান্ড চুজ করবো, এইচপি মডেলটা কিনবো, এখন কেউ 19,500 কেউ 20,000 টাকা, এই তো ব্যাপারটা। এইটা আমি কিনে বাসায় নিয়ে চলে আসবো, এটা হলো আমার ইন্টেন্ট থেকে। কিন্তু আমি ওই জায়গার বাইরের কন্টেন্টটা কিভাবে আমি এটা ক্যাচ করবো, এটা গেস করার ট্রাই করবো। এটা হলো আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো যে আমরা প্রধান ফোকাস কিওয়ার্ডকে কি করেছি আমার এই আর্টিকেলের জন্য, কন্টেন্টের জন্য কি ফাইনাল করেছি, ওই কন্টেন্টকে যেখানে আমি গুগলে সার্চ দিব, দেওয়ার পর অবশ্যই আমরা সিমিলার রিলেটেড আমরা কম্পিটিটিভ যারা আমার ইয়েতে আছে কম্পিটিটর, তারা এইটার সাথে কিভাবে বিহেভ করেছে। প্লিজ শুধু তাই না, এটার সাথে আমরা নিচের দিকেও দেখবো সাজেস্ট রিলেটেড গুগল আমাকে কি সাজেস্ট করে। আমার তো সিমিলার সাইট আসবেই, কিন্তু এইটার সাথে আরো মানুষ এইটার সাথে কি কি ন্যাস, আমি যেহেতু এলএসআই ভার্সন গুলো নিয়েই কিওয়ার্ড লিখতে যাব, ওটার মধ্যে এগুলো চলে আসবে অটোমেটিক্যালি। তারপরে ফাইনাল কন্টেন্টে হাত দেওয়ার আগে আরেকবার আমি আমার বাছাইকৃত এলএসআই যে আমি প্রত্যেকটা কিওয়ার্ড হিসেবে 4টা 5টা 6টা করে এলএসআই রেখে দিয়েছি সাপোর্টিং কিওয়ার্ড হিসেবে কন্টেন্টের জন্য, দেখবো এখন সিমিলার আছে কিনা, এখন বুঝতে পারছি কন্টেন্টে এই জিনিসটা কভার করতে হয়। তখন তো আমি এলএসআই নিয়েছি, ওইটা রিলেভেন্ট যতগুলো পাইছি, এখন কন্টেন্ট লিখতে গেলে দেখলাম যে এই টোনে লিখতে হবে, এই আমাকে কভার করতে হবে, তাহলে এখন দেখি ওইটার সাথে কতটা এলএসআই মানে রিলেটেড আছে। যদি রিলেটেড না থাকে এখন আবার নতুন করে দুই একটা নিয়ে আমরা দিব যাতে কন্টেন্টটা পাকাপোক্ত হয়। প্লাস আমরা যারা কম্পিটিটর প্রথম টপ 3 বা টপ 5 এ যারা আছে, টপে 1 এ আমাদের অন্য কিছু থাকতে পারে, কিন্তু আমার প্রথম যে হয়তো 3টার পরে আমি আমার একটা নিজ সাইটের কম্পিটিটর পাই, অথবা 5টার পরেও একটা কম্পিটিটর পাইতে পারে আমার কিওয়ার্ড, অসুবিধা নেই। প্রথম যেটা পাবে প্রথম থেকে ধরে অথবা একটা পরপরও পাইতে পারে। মোট 3টা বা 4টা সাইটকে আমি যেটাকে অ্যানাটমি মানে আমি অঙ্গ মানে ব্যবচ্ছেদ করবো টোটাল, এটা আমরা কালকে দেখবো প্রোডাক্ট ক্লাসে। আমি আগে ব্যবচ্ছেদ করব, আমি ওরা কি করছে আর আমার কি করণীয়, তারপরে না লিখবো আমি। আমার এটা যদি ক্লিয়ার কনসেপ্ট না হই, আমি ওদেরকে পিছনে ফেলে আমার সাইটটাকে নিয়ে আসবো, কন্টেন্টকে সেম কিওয়ার্ড করে ওরাও লিখেছে আমিও লিখেছি, তো আমাকে কি কি করবে পরে ওদেরকে পিছনে ফেলে আমি আসতে পারবো, এটা প্র্যাকটিক্যালি ধরে ধরে আপনাদেরকে দেখাইতে হবে, তাই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবেন। তাই আমাকে নিজে ক্রেতা ভিজিটর জায়গায় বসে কন্টেন্টের আইডিয়াটা জেনারেট করা, সেকেন্ডলি যে নিজের প্রাইমারি কিওয়ার্ড গুগলে সার্চ করা এবং একজন ক্রেতা আপনার কি কি দিয়ে সার্চ করে খোঁজ করা সেটা বোঝা, যেটা বললাম এখন। আর সর্বোপরি একই কিওয়ার্ড নিয়ে লেখার আমার প্রতিদ্বন্দ্বী কাতারে আছে এমন কারা আছে, সেগুলোকে নিয়েও আমরা কন্টেন্ট করে আমরা নোট করব। এরপরে আমরা শুনি কোয়ালিটি কন্টেন্ট হাবি যাবে, অনেক কথা শুনি, আলটিমেটলি যেটা বলতে হবে না প্র্যাকটিক্যালি যে আমরা বুঝবো যখন লিখতে যাব, যেখানে গ্রামারি কতটা শত যত্নের সাথে দেখা দরকার, রিলেভেন্সি কতটুকু আছে, এফিসিয়েন্সি কতটুকু আছে, আমরা কতটুকু কভার করেছি মানুষকে দেওয়ার জন্য, একটা কাস্টমারকে কি কি দিয়ে হবে, আমি সমস্ত কিছু মেনেছি কিনা, টাইটেল ট্যাগের মধ্যে হিডন আছে কিনা, একটা কন্টেন্ট অপটিমাইজেশন আমরা ফাইনাল কালকে ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে করব। করার পরে অপটিমাইজেশনে কি কি জিনিস আমাদের ফোকাস করতে হবে পাবলিশিং এর সময় আগ মুহূর্তে, সেটা আমরা প্র্যাকটিক্যাল সামনে ক্লাসে দেখব। তাহলে কি হবে, আমাদের কন্টেন্ট নিয়ে আশা করি যে লিখবেন অথবা কাউকে দিয়ে লিখাবেন, কারো আপাতত বুঝতে এতটুকু অসুবিধা হবে না, সহজেই ধরে নিতে পারবেন। আমি ওকে সিঙ্গেল প্রোডাক্ট লিখতে দিলাম 800-500 টাকাও দিলাম, ও আমাকে এই একটা চিত্র দিল, অথচ আমি যেটা শিখলাম স্ট্যান্ডার্ডের মধ্যে এই জিনিসগুলো থাকে, এখানে এই জিনিসটা মিসিং আছে, তা তো ইন্ট্রোই আমি বুঝি না, আমার বায়ার কিভাবে ইউরোপেরটা বুঝবে। তারপর ফিচারের মধ্যে কি ফিচার যেগুলো নিয়েছে, এমন ফিচার নিয়েছে তো ভালো কিছুতে আমাজানো ছিল, সেখান থেকে বুয়েট করে লিখতে পারতো, উনি কাভার করেন নাই। কনক্লুশন যে কথা বলতেছে পছন্দই হয় না, গদ বাঁধা কথা বলছে, ভালো লাগে না, কিন্তু এই প্রোডাক্টের কিওয়ার্ডের সাথে শেষ কথাটা কেমন হলে ভালো হতো নিজের একটু গেস করা ট্রাই করা, সেটা কতটুকু সে লিখতে পেরেছে। এইগুলো আপনি মোটামুটি কন্টেন্ট হাতে পাওয়ার পরে আপনি রিভিশন মিলাই দেখতে পারবেন। আর আমি তো আপনাদেরকে দেখবো, যদি আপনারা এখন আমাকে যাকে রিভিউ করাবেন, আমি মোটামুটি একটু সময় নিয়ে এটা দেখে দিই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। একটা কন্টেন্ট টাকা দিয়ে লিখিয়েছেন অথবা সময় দিয়ে নিজেও লিখছেন, সেটা মোটামুটি কতটুকু টোনটা ঠিক আছে কিনা এটা মেনু আগে দেখা। আমরা গ্রামারে পুরো তো চেক করতে পারবো, আমরা কপিরাইট আছে কিনা, এটা তো আমরা টুলস আমাকে হেল্প করতেছে, কিন্তু আলটিমেটলি মেনুয়ালি যে পড়াটা, এই পড়াটা আপনাকেই করতে হবে। গুগলের বার্ড যেটাকে বলা হয় BRT, এটা তো এইটার যে অ্যালগরিদম এতটা আপডেট 19 সালে, তাদের এটা সবচেয়ে বড় আবিষ্কার বলতে পারেন গুগলের আপডেটের মধ্যে, বার্ড অ্যালগরিদম আপডেটটা। তারা দেখেন আগের সেন্টেন্সে কি আছে, পরের সেন্টেন্সে কি আছে, একটা মানুষ যেভাবে বেস প্রিপোজিশন গুলার মানে কোথায় ব্যবহারটা, এটাকে রিলেভেন্ট
রিডেবিলিটি, এটা মানে পড়ার মতো রিডেবিলিটি বাড়ায়া দেয়। গুগল এত পর্যন্ত মানুষের মতো পড়া শিখে গেছে। তাহলে আমাদের তো উল্টাপাল্টা স্পিন করে কপি করে মন মতো করে জোড়াতালি দিয়ে এরকম হবে না। আমি 10টা সাইট থেকে কপি একজনের ইন্ট্রো একজনের বডি নিয়ে এসে ওটাকে আবার স্পিন করে দিয়েছি না, আমার আগেরটার সাথে এটা মিলবেই না। এটা এই পর্যন্ত গুগল বোঝা শিখেছে। তা আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখবো যে আমরা এই টাইপের বেশি করবো, এর বেশি আমরা বেশি এটাকে মানে কঠিন করব না, সেই জন্য প্র্যাকটিক্যাল কাজ আমরা করব। এখন আমি কিছু দেখাই, এটার আমি কিছু পিডিএফ আছে, যেটার পিডিএফ এর মধ্যে আপনি হয়তো কিছু আইডিয়া পাবেন। কিংবা 6 এর মধ্যে যদি যাই, সিঙ্গেল প্রোডাক্টের কেমন কিছু থাকে আপনারা জাস্ট আমি চিত্র আকারে দেখাই আর কি। ধরেন এটা একটা স্যাম্পল, এস মানে স্যাম্পল 1 এটা হতে পারে, একটা প্রোডাক্টে থাকতে পারে, এই জিনিসটা তো প্লাগইন দিয়ে করা। তো এটা ধরেন একটা প্রোডাক্টের ছবি, তারপরে কিছু 3টা মাত্র নাম, টাইটেলটার সাথে ফিচার, তারপরে বাটন ইউজ করেছে। দেন সে কি করেছে, একটা মোটামুটি বর্ণনা 200 ওয়ার্ডের মধ্যে 100, 150 বা 200 ওয়ার্ডের একটা আছে। এবং দেখেন ফটোশপে যারা কাজ করতে চায় তার জন্য এই ল্যাপটপটা কত পাওয়ারফুল একটা ল্যাপটপ, এটা প্রথমে এটা বলেছে। তারপরে ফিচারটা আছে, আবার 4টা ফিচার এখানে দিয়েছে, লোগো তৈরি করা, ডিজাইন করা, ফটোশপ এডিটর জন্য এটা ভালো একটা কাজ করে। ভ্যালু তোমার কি গ্রেট ফটোশপ ফিচারগুলো এটার মধ্যে খুব সহজে হয়। 17 ইঞ্চি একটু বড় স্ক্রিন, এটা পিকচার কোয়ালিটি হাই, তারপরে এটা মোটামুটি 16 জিবি স্টোরেজ, তোমার কাজে লাগবে। এটা ফিচার দেওয়ার পরে প্রস কোনো আছে দেখেন একটা, এটা কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট স্যাম্পল গুলা। তাই স্যাম্পল 1 এর মতো এরকম প্রথমে বাটন থাকতে পারে। আর কেন এখন এরকম রাখবেন এটা একটা বিষয়, কিন্তু মোবাইল যেহেতু ফার্স্ট ইন্ডেক্সিং আমাদের সাইটগুলো তৈরি করতে হবে, যত সহজে মেইন জিনিসগুলো, মেইন জাস্ট কি যে কাস্টমার এখান থেকে ক্লিক করে যাতে অ্যামাজনের সাইটে যায়, এই জিনিসগুলোকে যদি আপনার এরকম কিছু ইউজ করতেছেন সাইটে, অবশ্যই প্রথম দিকে পোস্ট রাখা ট্রাই করবেন, তাই বায়ার যাতে মানে পড়ার আগেই এখান থেকে চলে যেতে পারে। আর যে পড়তে চায় সে পড়বে, নিচে আসবে, অসুবিধা নেই। এরপর প্রসকন আছে, এরপর আবার স্পেসিফিকেশন আলাদা করে দিয়েছেন। এটা কিন্তু টোটালটা মিলে একটা পোস্ট, এখানে সব মিলায় যোগ করলে এভারেজ 800 থেকে 900 হতে পারে, 1000 হবেই না। তাও হবে কিনা জানি না। এখানে একটা ইনফরমেশন তো দুইবার আসছে, এটা কি দেওয়া যাবে? যেমন দুইটা বলতে কি বোঝাচ্ছেন? এই যে এখানে দেখেন স্ক্রিন সাইজ 17 ইঞ্চি, এখানে এই যে টেবিলে 17 ইঞ্চি কয়েকবার। এটা একটু সেন্টেন্স আকারে কিন্তু লিখেছে। কপিরাইট কিন্তু কোথায় কোথায় কপিরাইট, একটা হলো আপনি পুরো প্যারাটা কপিরাইট, একটা লাইন পুরো সেন্টেন্স হুবহু। কপিরাইটের কতগুলো টার্মস আছে, কতটুকু পর্যন্ত কপি, কি কি কপি, এখানে তো এটা বুলেট ফর্মে করেছে, এখানে এটাকে আবার সেন্টেন্সের সাথে মিলায়া কিন্তু দেওয়া আছে। দেখেন এটা মানে আমি এই যে এখানে এই ইনফরমেশনের মধ্যে 17 ইঞ্চি দেখলাম, কোনো প্রবলেম নাই, বুলেট ফর্মের মধ্যেও আছে, না না, এটা আবার নিচে টেবিলের মধ্যেও আছে। আমি এটাকে কতটুকু পর্যন্ত, আমি এটা কপির মধ্যে না, আমি যদি কেউ অনেক কাস্টমার আছে সে ফিচারটাই পড়ে, এটা পড়বে না, যেহেতু এটা প্যারাগ্রাফ আকারে লেখা, স্কিপ করে চলে যায়, দেন ফিচারে চলে আসে, ফিচারটা আমি দেখি, অথবা কেউ প্রসকন দেখে সুবিধাটা কি আছে, সুবিধা অসুবিধা আছে, ঠিক আছে, সুবিধা অসুবিধা পড়বো না, স্পেসিফিকেশন সরাসরি কি আছে দেখেন, সরাসরি টেবিলটা দেখে আচ্ছা ঠিক আছে আমি এটা কিনতে পারি, আমার জন্য এটা ঠিক আছে, সবকিছু মিলায়। এইগুলো কপিরাইটের আওতা পড়বে না, এগুলো কিন্তু বড় বড় জায়ান্ট সাইটের স্যাম্পল, নট বানানো। এগুলো যেগুলো র্যাঙ্ক করে $10-15-20,000 পার মান্থ রেভিনিউ জেনারেট করতেছে এইসব প্রোডাক্ট থেকে। তার মানে এগুলো কতটা মানে এটা তো ইয়ের মধ্যে আছে, আমরা এটা কপির মধ্যে ফেলবো না, স্ট্যান্ডার্ড যেগুলো আছে সেটা কপি, আমরা কোনটা কপি হবে কোনটা কপি হবে না সেটা আমরা পর্যায়ক্রমে কন্টেন্টের ওইটা কেউ আছে দেখবো, এর পরেও আরো যখন আগাবো যে কন্টেন্টে যখন এসইওর মধ্যে কথাবার্তা বলা হবে ডুপ্লিকেশন নিয়ে, তখন আরো একটু ক্লিয়ার হবে যে কতটুকু অংশ কপি করা যায় আছে আর কতটুকু করা যাবে না, কিভাবে করলে রোবটের জন্য বা গুগলের জন্য কোনো কিছু অসুবিধা হবে না, বা আমি নিরাপদে থাকবো, আর কতটুকু করলে পর আমি বিপদে পড়তে পারি, সেগুলো বুঝলে বা সামনের ক্লাসগুলো করলে আশা করি অ্যান্সারগুলো পেয়ে যাবেন পর্যায়ক্রমে। ভাইয়া ওই যে বললাম যে একটা কথা মানে 2-3 বার লেখা আছে, এটাই একটা। এখন সিঙ্গেল প্রোডাক্টে এখন কি আর লিখবেন, কত ইউনিক 1000 ওয়ার্ড বানাবেন একটা সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে, একটা মডেলের ক্ষেত্রে। ধরেন আমরা আরো দেখি, আমরা স্যাম্পল নাম্বার 1, তারপর স্যাম্পল 2 তে চলে যাই, এটা কিন্তু স্যাম্পল 2, এটা আর একটা বড় সাইট, হোম ডিপোটের একটা সাইটেরই, সে একটা জুস দেখেন এখানে এটা নিয়ে এসে গেছে, জুস এক্সট্রাক্টর দিয়ে কাজ করছে। সে প্রথমে টাইটেল, তারপরে মোটামুটি ব্র্যান্ডের নাম আছে হ্যামিল্টন বিচের, এবং ওয়ালমার্ট এটা পাওয়া যাবে, এবং $99 এপে ইউজ করা, সব নাও বাটন দিয়েছে। তার মানে আমি সিমিলার কি পাইলাম, এরা প্রথমে বাটন ইউজ করেছে কেনার জন্য, এখানেও বাটন ইউজ, এগুলো আস্তে আস্তে আপডেট করা হচ্ছে, যেহেতু মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে, তাদেরকে ফিচার করে টার্গেট করা, প্রোডাক্ট আস্তে আস্তে সবই দেখুন এগুলোই হবে সিঙ্গেল প্রোডাক্ট, প্রথম দিকে এগুলো থাকবে। এরপরে জুসার ক্যান বি প্রায় মানে প্রত্যেকটা এখন বর্ণনা দিয়ে শেষ করেছে, এখানে কিন্তু আর এক্সট্রা কোনো ফিচারও করে নাই, কোনো কিছুই করে নাই। আপনি এটা যদি স্কিপ করে দেন, আপনি এটা নিয়ে আগাইতে পারেন, একটা মডেল, এটাও সিঙ্গেল প্রোডাক্টের। আপনি যদি স্যাম্পল 3 তে আসেন, দেখেন এরাও সেম কমন জিনিসগুলো কাছাকাছি, প্রোডাক্টের ইমেজ আছে, বাই অন অ্যামাজন, বাই অন ওয়েফেয়ার, বাই অন এটাতে, তো
তুমি যেটাতে পারো কেন, শেষ। নিচে আবার কিছু আছে হোয়াট উই লাইক, হোয়াট উই ডোন্ট লাইক, মানে প্রস কন আর কি, বা শেষ এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকো, আর কিছু দরকার নাই। সেখানে আবার দেখেন আবার রিড ফুল রিভিউ করার জন্য সে আবার একটা সাইটে করেছে, সেখানে টপ 10 এর মধ্যে এটা আবার আছে। তারপরে এখানে আবার মোটামুটি 150-200 ওয়ার্ডের দিয়েছে, সে এটা করে শেষ করে দিয়েছে, এখানে আর কোনো ফিচার করে নাই। টেবিল দিয়েছে, প্রসকন দিয়েছে, এটা কারণ প্রসকন তো পিছনে হবে সবসময় এমনও না, উনি প্রসকনকে সামনে নিয়ে আসছে, এটা এক্সাম্পল হতে পারে, আপনার স্যাম্পল এটা আপনিও করতে পারেন। আরেকটা স্যাম্পল 4 দেখতে পারেন, এটাও সেম টাইটেল, এটাও ইমেজ আছে, এবং এটাতে মোটামুটি ওয়েট দিয়ে 3-4টা ওয়েট ফর্মে দিয়ে আবার এখানে বাটন ইউজ করেছে, তুমি এত ডলার দিয়ে করো, এটা এপিআই ইউজ করা। তাহলে প্রত্যেকটা 4টার মধ্যে মোটামুটি কমন জিনিসগুলো দেখতে পাচ্ছি যে আমরা এগুলো নেই, মানে স্ট্যান্ডার্ড যত সাইট আছে, যে সাইটগুলো ম্যাক্সিমাম একই জিনিস। আমি আবার ওই যে যেহেতু আবার নিঃসারে যাদের ডিএ আছে 12, 14, 15, 17, 18, তাদের ক্ষেত্রে হয়তো এগুলো মিলবে না, আমি তাদেরকে অনুসরণ করবো যারা মোটামুটি বাজার প্রতিষ্ঠিত স্টাবলিশ যে সাইটগুলো আছে, সেইটা কিভাবে ফরম্যাটটাকে ফলো করে, আমরা সেটা অন্তত কন্টেন্ট সাজানোর ক্ষেত্রে পাবলিশ করার আগে আমরা এই জিনিসগুলো এইগুলো আমরা ফলো করবো আমাদের সাইটের মধ্যে। তাই দেখা এটা একটা স্যাম্পল 4, এটাও দেখার পরে মোটামুটি বর্ণনা দিয়েছে, বর্ণনা দেওয়ার পরে এখানে কিছু ফিচার আছে, এখানে গুড এবং ব্যাড। তার মানে দেখেন এখানে একটা প্রসকন শব্দ হতে পারে, এরকমও দিতে পারেন আমরা কি লাইক করি কি পছন্দ করি না, এটা হইতে পারে টাইটেলের মধ্যে, অথবা দি গুড দি ব্যাড, আপনি ভ্যারিয়েশন আনতে পারেন আপনার সাইটের মধ্যে। সব সময় প্রতিটা পেজে প্রসকন হবে, আমাদের দেখে এমন কিছু সাইট আছে প্রসকনই তার আর কোনো কিছু নাই, যত পোস্ট আছে সব প্রসকনে একই টেবিল একই ফরম্যাট। কেন আপনি ভ্যারিয়েশন আনতে দোষকে আপনার জন্য কি পেনাল্টি হবে না, এরকম নিষেধাজ্ঞা আছে। আপনি প্রত্যেকটা পোস্টের মধ্যে ভ্যারিয়েশন আনেন, একটা ভ্যারিয়েশন তৈরি করেন, আপনার যদি নিজেই কন্টেন্ট লেখেন, পোস্টের ক্ষেত্রে ভ্যারিয়েশন গুলো করেন, একটু আগে করেন একটু পরে করেন, লাভটা কি হবে? লাভটা যেটা হবে আপনি বুঝতে পারবেন যখন আপনি অ্যানালিটিক্সে যান অ্যানালাইসিস করবেন পোস্টগুলা, এই পোস্টটার ভিজিটর এইটা আসে, এইটা আসে, কি কি জিনিস ফোকাস করেছে একটা আইডিয়া পাবেন। এরকম 4টা-5টা পোস্ট যখন অ্যানালাইসিস করবেন একটা সময়, এই টাইপের আমি যে ডিজাইন বা এই টাইপের যেটা আমি পাবলিশ করছি, এই ধরনের পোস্টে এঙ্গেজমেন্ট বাড়তেছে, সিটারটা বেশি, কেন তাই আমি এই ধরনেরটাই রেগুলার করে যাই। তাহলে ভ্যারিয়েশনটা থাকলেই না পাবেন, আপনি একই সিস্টেম কপি করে যাচ্ছেন, তার মানে কি আপনি অ্যানালাইসিস করার পরে জিনিসটা বুঝতে পারতেছেন না কোনটা আপনার জন্য সুইটেবল হতো। এই জন্য দেখেন মার্কেটিং জগতে যেটা ক্যাম্পেইন করে, এবি একটা টেস্টিং আছে, এবি টেস্টিং এর মূল জিনিসটা কি, তুমি কয়েকটা অ্যাড কপি তৈরি করো, একটা অ্যাড এটা লিখে দাও, দেখো তো কেমন রেসপন্স, ইমপ্রেশন কেমন হয়, রিস্ক কেমন হয়, এঙ্গেজমেন্ট কেমন হয়, এটা ভালো হচ্ছে না, আমি স্টপ করে দিচ্ছি, আর একটা অ্যাড রান করতেছি, ওটা একটু ভিন্নভাবে বলা হয়েছে, ওইটা দেখা গেল ওইটার সেটা ভালো পারফরমেন্স, অথবা ওইটার আরো বাজে হয়ে গেছে, আর একটা ক্যাম্পেইন, মানে এরকম 2টা 3টা 4টা টেস্টিং এর পরে ফাইনাল যখন এটাতে প্রচুর এঙ্গেজ আর ইমপ্রেশন হচ্ছে, ঠিক আছে তাহলে আমি এটাই কন্টিনিউ করব। এইভাবে প্রোডাক্টের ভ্যারিয়েশন যদি আপনি, প্রোডাক্ট তো আপনি লিখে ফেলেছেন কোনো প্রবলেম নাই, পোস্ট করার ক্ষেত্রে কোনোটা আগে আপনি টেবিল ইউজ করেছেন, কোনোটা পরে ইউজ করেছেন, কোনোটা বাই বাটন আগে কোনোটা পরে, এই ভ্যারিয়েশনটা আনার যে তাই কোনটা বেশি ভালো হচ্ছে কাস্টমারের কাছে, কোনটা হচ্ছে, তাই এটা বুঝতে পারেন খুব সহজেই। তাহলে আমরা স্যাম্পল 4 দেখলাম, স্যাম্পল 5টা একটু দেখি। স্যাম্পল 5টা আবার একটু ভিন্ন ভাবে, কিন্তু আলটিমেটলি দেখেন এইগুলা পিসি মাগের, এটা একটা বড় একটা সাইট, পিসি নিয়ে কাজ করে, তারা টাইটেল আছে, তারপরে বাটন টাটন সব আছে, কিছু ফিচার করা আছে। দেন আবার দেখেন এখানে যে জিনিসটা করা, এটা আবার কয়েকটা 70-80 ওয়ার্ডের লেখার পরে একটা ইমেজ দিয়ে শেষ, আর কোনো কিছু নিচে আর আসে নাই, সে এতটুকুর মধ্যে কভার করেছে। সে আবার ইমেজটা একটু বড় করে ফোকাস করেছে, তার আবার এটা এত সুন্দর সেম যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা একটু বড় করে যাতে ইমেজটাও দেখে, একটা ভিউটা পেয়ে যায় প্রোডাক্টের। এখানে একটু ছোট একটা সাইডে রেখেছে, তার এগুলোকে ফোকাস করেছে, এটা মোটামুটি একটু বড় করে, পিছনে আবার দেখেন গ্রেডিং ইউজ করে ব্যাকগ্রাউন্ডকে ফালাই দিয়েছে। তারপরে এটার মধ্যে একটু ছোট, একেবারে ছোট বোঝা যাচ্ছে, তার ফিচার করতে হবে। তা আলটিমেটলি এক একজন মানুষের এক একটা সার্চের এক একটা ইন্টেন্ট থাকে, এক একজন মেন্টালিটি এক এক রকম, কে কোনটা পছন্দ করে বোঝা তো মুশকিল। তখন দেখা গেল একজন এই ছবিটা দেখে পড়ছে, যাইতেই ছবিটা দেখে ভালোই তো ডিজাইনটা, তখন এই ছবিটা খুব একটু দেখবো, দেখার পরে একটু ঘাটাঘাটি শুরু করবো, এই প্রোডাক্টটা কি আছে, ও আচ্ছা দেখতেও তো আউটলুক কিন্তু খুব গর্জিয়াস, তো ভালোই তো লাগতেছে, দেখি এটা একটু অ্যামাজনে দেখি তো আর কি আছে, এরকম মানে কে কিভাবে, তো এটা ভ্যারিয়েশন হলে আপনার পোস্টটাকে খুব সহজেই অ্যানালাইসিস করতে পারবেন আপনি কোনটা বেশি পপুলার হচ্ছে। এরপরে দেখেন আরেকটা স্যাম্পল, এটা হলো স্যাম্পল 5, স্যাম্পল 6, এটা আরেকটা, সে প্রথমেই করেছে, প্রথমে সুন্দর যেটা প্রোডাক্টের মূল যে ছবিটা, হাই রেজলিউশন একটা ছবি ইউজ করছে, ফুল উইথ একটা ছবি নিয়ে আসছে, দেখার পর আগে থামিয়ে গেছে, দেখতেছে যে প্রোডাক্টটা কেমন, অবশ্য সুন্দর তো, প্রোডাক্টটা খুব স্লিম মনে হচ্ছে, গ্লাসটা মনে হয় এই স্পিড এরকম দেওয়ার পরে, হোয়াই ইউ শুড বাই দিস, কেন কি ইট ইজ পোর্টেবল, ফাস্ট, অ্যাট্রাকটিভ এন্ড রিজনেবল। দেখেন প্রাইস তো হাতের নাগালে দিয়ে, কোনো কথা না বলে ছবিটা দেখার পর 2-3 সেকেন্ড সে কাস্টমার কাছ থেকে গ্রাফ করবো, কেড়ে নিব, 3-4 সেকেন্ড ছবিটা দেখার পর যখন কেড়ে নেওয়ার পরে
দেন তখন আবার একটা লাইন, একটা বোর্ড, হোয়াই ইউ শুড বাই, কেন কিনবা, পোর্টেবল আছে, এটা ফাস্ট আছে, অ্যাট্রাকটিভ আছে। এবার এটা হচ্ছে গো ইটস ফর ইউ। এখন এভরি তোমার এখন দেখো সব এক্সেপ্ট গেমারের জন্য, এটা বাদ দিয়ে এভরিওয়ান এক্সেপ্ট গেমার বাদ সব এটা সুন্দর করে দেখে আবার এটা বর্ণনা করছে সুন্দরভাবে। বাটনটা চোখের মতো বড় করে দিছে মাশাআল্লাহ, রেড কালার ইউজ করে দেন আর চোখে পড়ার মতো দেখেন। তাই এই মোটামুটি 6টা আমরা কি দেখলাম, 6টা দেখে এখানে রিড আউট ইন ডেপথ, এটা বিস্তারিত আরো পরে আছে। এই 6টা 7টা যদি আপনাদের কাছে স্যাম্পল থাকে সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে, আশা করি আপনি যে কোনো যেটাই ফার্ম হবেন, এটা যার ভালো লাগে, এটা যার ভালো লাগে, প্রত্যেকটা আপনি আলাদা আলাদা ভাবে লিখবেন। পারলে প্রত্যেকটার মতো করে আপনি ভ্যারিয়েশন তৈরি করেন, কোনো অসুবিধা নাই। আলটিমেটলি এটাই আপনাকে মানে সিমিলার রাখার যেটা ভালো আপনাকে কাজে দেবে। এটা হলো আমাদের একটা স্যাম্পল। এবার আমরা একটু সিঙ্গেল প্রোডাক্ট দেখলাম, একটা বড় প্রোডাক্টের মোটামুটি দেখি কেমন হয়। বড় প্রোডাক্টের আমরা যদি রাউন্ড আপ দিতে দেখি, রাউন্ড আপে দেখেন, রাউন্ড আপে মোট আছে, মোট এখানে ধাপ আছে কয়টা, মানে স্টেপ 1 স্টেপ 2, এখানে স্যাম্পল 1 ছিল, ওটা স্যাম্পল স্টেপ 1 স্টেপ 2, এখানে মোটামুটি স্টেপ আছে 9টা আছে। কি কি জিনিস আছে, এটা 2020 এর স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট, তো 20 মানে এটা 21, এটাও এটা নতুন আর কোনো কিছু না, এইটাই হবে বেস্ট ড্রিপ কফি মেকারস অফ 2020 রিভিউ এন্ড বাইং গাইড। একটা টাইটেল থাকবে, এরকম আই ক্যাচ একটা টাইটেল আছে, টাইটেলের মধ্যে এখন কফি মেকার, ড্রিপ কফি মেকার তার বেস্ট আর 2020 লাগানো ড্রিপ কফি মেকারের একটা পোস্ট, সেটা স্টেপ 1 এর টাইটেলটা থাকবে, লেখাই আছে স্টেপ 1 টাইটেল। স্টেপ 2 আপনি একটা ইমেজ নিয়ে আসেন, আবার আমি যখন বুঝিয়েছি তখন বলা ছিল একটা ইন্ট্রো নিয়ে আসেন, দেন 3 নম্বরের ইমেজটাকে নিয়ে আসেন, এটা আপনার যেটা পছন্দ হয়। তো এখন দেখা যাইতেছে ইমেজটা যদি টাইটেলের পরে যদি চোখে পড়ে তো ভালো, ইমেজটা দিয়ে দেন, অথবা ইন্ট্রোটা আগে দিয়ে দেন, এই কয় লাইন আগে দিয়ে পরে ইমেজটাকে দেন, যেটা আপনার কাছে যেটা ভালো লাগে। বা ম্যাক্সিমাম সাইট আমি যে লিঙ্কগুলো দিয়েছি এক্সাম্পল হিসাবে, তারা কোনটা করেছে, ইমেজের ইন্ট্রোর পরেই নিয়েছে নাকি ইন্ট্রোর আগে দিয়েছে, ম্যাক্সিমাম যেটা পাবেন সেটা। আমি দেখেছি ম্যাক্সিমাম ইন্ট্রোর আগে ছবিটা দেয়া আছে, তা ঠিক আছে, এটা আমরা ইউজ করব। দেন কি হইলো, স্টেপ 2 তে ইমেজ আছে, স্টেপ 3 তে একটা ইন্ট্রো হবে। ইন্ট্রোটা আমি দেখাইলাম, কয়েকটা স্যাম্পল আছে আমার স্লাইডের মতো, ইন্ট্রো এখান থেকেও দেখতে পারেন যে কেমন, এবং আমরা কম্পিটিটর থেকেও দেখবো তারা কিভাবে লিখেছে। তার মানে স্টেপ 3 তে আমাদের একটা ইন্ট্রো থাকা জরুরি। তারপরে নাম্বার 4 এ একটা টেবিল অফ কন্টেন্ট। ধরেন অনেকেই এই টাইটেল পোস্টে ইমেজটা দেখছে, ইন্ট্রোর পরে কনভিন্স হয়ে গেছে, এখন দেখতেছে ওরে বাবা এটা অনেক বড়, আর মোবাইল যদি দেখে মাশাআল্লাহ তো অনেক রল করতে হবে, যেহেতু 4-5 হাজারের পোস্ট এটা, তখন সে এক নাগারে টেবিল অফ কন্টেন্টে এখানে সে কি করবে, এক্সপান্ড হয়ে বড় হয়ে যাবে। বড় হওয়ার পর সে এরকম দেখবে যে কি কি আছে, ফসিল স্পট, ফসিল জেনারেশন, টিকটক, তখন সে মনে করলো যে বেস্ট ওয়্যার অপারেটিং সিস্টেম এটা থেকে আসতে আমাকে এইটা আমি নিব, আমার এইটাই, তখন সে সরাসরি এটা যেহেতু লিংক আপ করা থাকে এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক স্ক্রল হয়ে তাকে ডিরেক্টলি ওখানে নিয়ে যাচ্ছে। অথবা সেগুলো দেখার পরে মনে করলো আচ্ছা এটা করার আগে আমি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচের একটু গাইড টাইড আছে কিনা, গাইডও আছে দেখতেছি মাশাআল্লাহ, ব্লুটুথ ফাংশনালিটি কেমন, আমি শুনেছি এটা একটা কি জন প্রবলেম আছে দেখি তো, অথবা এটা কি কি কম্পিটিবিলিটি আছে, গুগল পিক্সেলের সাথে কতটুকু, অপারেটিং সিস্টেমের সাথে কতটুকু কম্পিটিবিলিটি দেখি তো, এটা আমার জানা দরকার। সে যেহেতু খুব সহজেই ওই অংশটা শুধু পড়তে পারে, পুরোটা পড়া তার ইচ্ছা নাই, সময়ও নাই, তখন সে এইরকম যদি টেবিল অফ কন্টেন্ট ইউজ করে, এগুলো কিন্তু প্লাগইন দিয়ে করা, তা আমরা শিখবো এগুলো প্লাগইন কিভাবে ইউজ করে। তো এই কন্টেন্টের প্লাগইন ইউজ করার দ্বারা আমাকে সহজ করে পুরো পোস্টের একটা সামারি আমাকে দেখেন লিংক আপ করে দিয়ে দিচ্ছে অটোমেটিক্যালি, আমাকে তৈরি করতে হচ্ছে না, প্লাগইন করলে আমাকে হয়ে যাচ্ছে এরকম। আমাকে কি দেখতে পাচ্ছি, সাউন্ড নট ক্লিয়ার, সাউন্ড কি ঠিকমতো শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা সাউন্ড, আচ্ছা হয়তো কিছু, আচ্ছা তাহলে দেখা গেল আমি টেবিল অফ কন্টেন্টটা আমরা স্টেপ 4 এ টেবিল অফ কন্টেন্ট ইউজ করে বেনিফিটটা হলো কি, কাস্টমারকে সবাই যদি অনেক বড় পোস্ট দেখে টেবিল অফ কন্টেন্টও নাই, সে তখন অত বড় পোস্ট দেখে আর মোবাইল ছোট্ট জায়গা থেকে অনেক লম্বা হয়ে যায়, স্ক্রল করতে কয়েক সেকেন্ড সময় লেগে যায়, আর স্ক্রল করে কোনটা থেকে কোনটা পড়বে, কোনটাকে ফোকাস করবে, তার মানে একটা ধাঁধার মধ্যে পড়ে যায়। আপনি যদি টেবিল অফ কন্টেন্ট ইউজ করে দেন প্রথম দিকেই, তাহলে আলটিমেটলি অন্তত টেবিল অফ কন্টেন্ট থেকে পুরো 4-5 হাজার ওয়ার্ডের আইডিয়াটা সে পেয়ে যাবে, কোথায় কি আছে বিস্তারিত নাও বা পড়বো, তারপর যেটা সে মনে করবে এটাই আমার পড়া দরকার, আলটিমেটলি এটাই আমি খুঁজতেছি, এটাই আমার আগে দরকার, তখন সে ক্লিক করে চলে গেল। দেন নাম্বার 5 টেবিল অফ কন্টেন্ট তো দেখলোই, এখন কি করবে, প্রোডাক্ট কিনবে যেহেতু এখন টপ 5 হতে পারে, 10 হতে পারে, এরকম যে একটা টেবিল থাকবে এরকম, এটাও প্লাগইন দিয়ে করে, এটা আমরা শিখবো। এই প্লাগইন দিয়ে কি করবে, এখন সে এক নজরে ঘড়িগুলোও দেখতে পাচ্ছে, মোটামুটি টাইটেলটাও দেখতে পাচ্ছে, প্রাইসটাও দেখতে পাচ্ছে, তারপরে তার যেটা মনে হইলো সে বাই অন অ্যামাজনে চলে গেল, আর বিস্তারিত পড়া দরকার হইলো না, টেবিল অফ কন্টেন্টটা এক নজরে দেখে না, আচ্ছা ঠিক আছে পড়া দরকার নেই, আমি এখন কিনবো, এটা পেয়ে গেছে, আমি এখন অনেকেই দেখবেন অ্যামাজনে গিয়েই পড়ে,
আসছে কিওয়ার্ড ধরে, কিন্তু এখানে তো সময় নাই, আর কিনতেই হবে। আমি জানি অনেকের জানা মানুষও তো আসে যে জানে বেধাই তো সে সরাসরি এটার হয়তো কিওয়ার্ড ধরেই সার্চ করেছে, তারপরে ডিরেক্টলি আর ছবি পেয়ে গেছে, ঠিক আছে আমি এখানে অ্যামাজনে বাই ফাইনাল সিদ্ধান্ত নিব। তাই আমার স্টেপ 5-এ এরকম একটা টেবিল দিব। আমার যখন বড় পোস্ট যেগুলো হবে, বিশেষ করে কমার্শিয়াল রাউন্ড আপ যখন করব, তখন একটা টেবিল ইউজ করব। দেন স্টেপ 6-এ কি আছে, এখন আমি যেটা বলেছিলাম যে আপনি একটা গাইড দেওয়া ট্রাই করেন স্ট্যান্ডার্ড, যে টেবিলের পরে গাইডে চলে আসেন। এখন কেনার পরে দুটি আমি এখন প্রত্যেকটা প্রোডাক্টের বর্ণনা দরকার নেই, আমার একটা গাইড দিই এখন স্মার্ট গাইড কি কেনা দরকার। তখন থিংস ইউ নিড টু নো বিফোর বাইং দ্য ডিপ, এটা কফি মেকার বিভিন্ন সাইট থেকে স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য নিয়ে আসা। আমরা শুরু করেছি তখন ধরেন এটা স্মার্ট ওয়াচ হবে, দ্য থিং টু ইউ নো টু বিফোর বাইং এ স্মার্ট ওয়াচ বা ওএস স্মার্ট ওয়াচ, এরকম আপনি আপনার নিশের সাথে দিবেন। তো তোমার অবশ্যই জানা জরুরি এই জিনিসটা ক্রয় করার, তাহলে কি হবে তোমার টাকা পয়সা মানে যাতে লস না হয়। এটা আপনি হাউ টু চুজ, এটা বাইং গাইড একটা তো আমরা ইনফরমেটিভ দিবই, এটাতে একটু ছোট্ট করে দিব। এখানে ধরেন 2টা 3টা 4টা 5টা পয়েন্ট আকারে দিব। আমি যদি 4-5 হাজার ওয়াট তৈরি করতে চাই, অবশ্যই আমাকে তো একটা প্রোডাক্ট যদি 700 বা 600 করে 10টা প্রোডাক্ট পাই, 600 করে হয়তো কত হবে, 600 করে রেখে মোটামুটি হবে আপনার 10টা প্রোডাক্টের ক্ষেত্রে কত 600 × 10, তাই 6000 হচ্ছে না, কত হচ্ছে 6000 হয়ে যাচ্ছে। কিন্তু ম্যাক্সিমাম দেখেন সিঙ্গেল প্রোডাক্টগুলো তো অত থাকে না, 200-250 এত থাকে না। আমরা সিঙ্গেল প্রোডাক্টে যতগুলো স্যাম্পল দেখেছি তাতে মনে হয় না 150-200 বেশি থাকে। 150-200 খুবই রেয়ার কেস, ধরেন এটা হয়তো বেশি আছে, এই 100-150 থাকে। এরকম 10টা রেখে নাই 1000-1500 হবে বা 1500 হবে, আর লিখবো কি বাকিটা? তখন আমার এর মধ্যে টেবিল থাকবে, আমার মধ্যে এটা, তারপর হলো যে প্রাইসের টেবিল আছে, তারপরে আমি যদি এই বাইং গাইডটাও দিয়ে দেই, এখানে ধরেন আমি আরো 1015, এবং এখানে বিশেষ করে এলএসআই কিওয়ার্ড ইউজ করার একটা প্রচুর সম্ভাবনা জায়গা থাকে। তার মানে আমার কিওয়ার্ড ঠিক থাকতেছে, ডেনসিটি হচ্ছে না, পেনাল্টিরও কোনো ভয় নাই। ন্যাচারালি আমি যেহেতু একটা টপিকই চেঞ্জ করে ফেলছি, দেখা গেল অনেক সময় দেখবেন যে রাউন্ড আপ কিনে আমার কমার্শিয়ালের কোনো খবর নাই, এই আমি বাইং যে গাইড হিসাবে 1015 ওয়ার্ড কভার করেছি, এখান থেকে 1-2টা কিওয়ার্ড বা টাইটেল থেকে কিওয়ার্ড র্যাঙ্ক করে বসে আছে। এইটার কারণে আলটিমেটলি আমি সেলটা পাচ্ছি। সে আসছে এটা ধরে আসার পর একটু উপরে নিচে গেছে, আচ্ছা ভালোই তো, এখন তো কেনারও দরকার, পড়ার জন্য আইসি, পড়ারটা পেয়ে গেছে, আবার মডেলটা পেয়ে গেছে, ঠিক আছে আমি এখন এটা কিনে নিচ্ছি। তাহলে আপনারা এখানে একটা গাইড টাইপের দিবেন স্টেপ 6-এ। স্টেপ 7-এ কি হবে, এখন আপনি যে 10টা বা 5টা প্রোডাক্ট নিয়ে লিখবেন, এবার সিঙ্গেল শুরু করে দেন। এটা একটা দেখেন, এখানে আবার আরো অন্য জায়গা থেকে খুবই সিম্পল যদি নেন, প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, এখন আপনি এখানে শুধু ফিচার বাই অন অ্যামাজন, বাম পাশে কোনো কিছুই নাই, এটা একটা হইতে পারে। এখানে তো আমরা 7টা দেখলামই সিঙ্গেল, তার বাইরে আপনার আরেকটাও নিয়ে আসেন, আপনি এখানে দিবেন যে না আমি এখন এইভাবে লিখবো, ঠিক আছে, এটা একটা ভ্যারিয়েশন। আপনি এটা 1টা 2টা 3টা 4টা এই মডেল ইউজ করতে পারেন, অথবা দেখেন আর একটা এভাবেও দিতে পারেন। আপনি এটা দেখেন 2টা 3টা কি ফিচার, তারপরে এটার টোটালটা অংশ বাইং এর জন্য শুধু ছবি, টাইটেল এবং একটা বাটন দেওয়া আছে। অথবা দিতে পারেন প্রথমেই টাইটেল, প্রথমেই ইমেজ, তারপরে যে মোটামুটি 70-80 লাইনের একটা বর্ণনা প্রসকন দিয়ে দিলেন বাই অন অ্যামাজন, এটুকু হতে পারে। এখানে 3টা একটা, এটা হলো সিঙ্গেল, যখন সিঙ্গেল লিখতেছেন এই 10টার যখন সিঙ্গেল লিখবেন, 20টা 5টা যখন সিঙ্গেল লিখবেন, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, অথবা আপনি এখান থেকে কোন একটা ছোট্টটা নিয়ে আসতে পারেন। এখানে তো আসলে সিঙ্গেল হিসাবে লেখার জন্য নেয়া, ওখানে আপনি কি করবেন, এটাকে মোটামুটি এইগুলোর মধ্যে কোন একটা রাখা ট্রাই করুন, ছোট আকারে, খুবই সংক্ষিপ্ত, কারণ এখানে 10টা নিয়ে লিখতেছেন, এখানে এত বড় করার দরকার নেই। বুলেট ফর্মও লিখতে পারেন, আর বড় জোর আপনি এত একটু প্রসকন সাথে করে এটা লিখতে পারেন, একটু বড় করে রেখে দিতে পারেন, এটাও হতে পারে। তিনটার যে কোনো একটা আপনি যেটা ভালো মনে হয়। এরপরে এফএকিউর কথা বলেছি, এখন এফএকিউ নিয়ে আসেন। এখানে কিছু কমন, হাউ লং ডাজ ড্রিপ কফি মেকার, কতদিন পর্যন্ত লাস্টিং করতে পারে, তারপরে আর দি ইজি টু ক্লিন, পরিষ্কার করার কোনো ঝামেলা টামেলা আছে কিনা, হ্যাঁ, তারপরে টেস্ট, মানে যে আমরা যে এটা দিয়ে যখন কফিটা তৈরি করি টেস্টের কোনো সমস্যা আছে কিনা, কোন বেটার কোনো কি আছে না আছে। এফএকিউ সেকশনটা আপনি স্টেপ 8-এ রাখলেন। দেন কনক্লুশন মধ্যে কি হবে না হবে। তাই এইটা যদি আপনি মোটামুটি 9টা স্টেপ যদি মেনটেন করে রাখেন আমরা সবাই, তাহলে মোটামুটি একটা কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাটের আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম। এগুলো দেখে আপনারা এখন আর্টিকেল যারা নিজেরা লেখেন বা যারা লিখিয়েছেন বা যারা লিখতে যাচ্ছেন, এইগুলোকে সামনে নিয়ে রেখে আশা করি মোটা স্ট্যান্ডার্ডের দিক থেকে বলেন, কম্পিটিটরও অ্যানালাইসিস তো করবই, কিন্তু আলটিমেটলি দেখবেন যে কেউ 2টা এখান থেকে স্টেপ 9টার কেউ 2টা বাদই দিয়েছে, কেউ 7টা এই স্টেপ 7টা কভার করছে, কেউ 5টা কভার করেছে, খুবই কম পাবে 9টাই কভার আছে। কিন্তু আমি যদি ট্রাই করি 3টা কম্পিটিটর অ্যানালাইসিস করার পরে দেখবো যে
এক একজনের এক একটা বিস আছে, আমি সেটা তো ফাইন্ড আউট করবই। আলটিমেটলি দেখবেন এই 9টাই ফাইনাল করতে হবে। এই 9টা স্টেপ যদি আপনি কন্টেন্টের মধ্যে সংযোজন করতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ ওইটা অবশ্যই অল্প সময়ের মধ্যে র্যাঙ্ক তো আসবেই, এখান থেকে ভালো আমরা রেসপন্স পাবো। এই টাইপের রাউন্ড আপের ক্ষেত্রে এরকম, সিঙ্গেলের ক্ষেত্রে মোটামুটি এই স্ট্যান্ডার্ড গুলো যদি আমরা মেনটেন করি, আমাদের ক্ষেত্রে কন্টেন্ট নিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না আশা করছি। এই হলো আমাদের আজকে কন্টেন্ট ক্লাসের মূল থিং, মানে টাইপটা শিখলাম, কেমন ধরনের মডেল বা স্যাম্পল বা সেটাও দেখলাম। আর কিছু লিঙ্ক আছে, যেহেতু মোবাইল আমরা ইউজ করছি, এটাতে খুবই কম ভিউ হয়। আপনারা একটু আমার শীটটা যখন দিয়ে দিব, তখন এইগুলো একটু পারলে আপনার দেখে নিলে সুবিধা হবে, যে দেখি স্যাম্পল সাইটগুলো আমি যেটা দিয়েছি সেগুলা কেমন আর কি। তাই দেখলে আরো একটু মানে বিস্তর আপনার প্র্যাকটিক্যালি লাইভ সাইট থেকে আপনার একটা ধারণা পেয়ে যাবেন। তাই এই আমাদের আজকের টোটাল ক্লাসের ডিসকাশন। এখন আমাদের মোটামুটি বলেন, আমাদের ক্লাস কিন্তু মূল আলোচনা শেষ, আমরা তো প্র্যাকটিক্যালটা এখন না, আমরা এখন শেষ করেছি। এখন আমাদের এই পর্যন্ত ক্লাসের আর নাই এই আজকের মধ্যে। এখন আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। এখন আমরা কি রেকর্ড করব প্রশ্নোত্তর পর্বগুলো, নাকি আমরা এখান থেকে স্টপ করে দিব? কারণ ভিডিও লেন্দি হয়ে যায় পরে, কোনটা করলে বেটার হয়? স্টপ করে দেন, কারণ প্রশ্নোত্তর পর্ব তো দরকার পড়ে না। আচ্ছা আমরা স্টপ করে দিচ্ছি অর্ডার ইয়ে থেকে আমরা। আচ্ছা কি চ্যাটে রেখেছেন হাম? আচ্ছা এই ঠিক আছে, আমরা স্টপ করে দিচ্ছি। আমরা 9টা স্যারে যে 9টা যে বিষয় ফলো করা লাগবে, এইটাকে আমাদের ক্লাসরুমে দিয়ে দিবেন? হ্যাঁ অবশ্যই, আমার কোনো কন্টেন্ট আমি যা দেখাই তাই দিয়ে দেই। কালকে এক ভাই আমাকে বলতেছে আমাদের ক্লাসের মধ্যেই আছে, এখানেই আছে, মেহেদি ভাই আছেন কিনা জানি না, পজ রেকর্ডিং